সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের যে 6 দিনে 6টা চ্যাপ্টার শেষ করার একটা কমিটমেন্ট করেছিলাম, তার সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা কেমিস্ট্রি 4th চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারে পোস্টমর্টম করবো ইনশাল্লাহ। তবে ফার্স্ট অফ অল গত ক্লাসের মতো আজকেও একটা কথা একটু বলে রাখি, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই পড়বো, এক লাইনও বেশি পড়বো না। আমাদের টার্গেট হচ্ছে টেস্টে এ প্লাস পাওয়া, এ প্লাসটা এনশিওর করা। সো ওইটার জন্য যতটুকু লাগবে ততটুকুই পড়াবো। হ্যাঁ, কথাবার্তা না বাড়াই, আমরা ফার্স্টের দিকে তোমাদের একটু স্লাইডটা একটু দেখাই নিব। কতগুলো স্লাইড বানানো হয়েছে তোমাদের জন্য। ফার্স্ট হচ্ছে আমরা বেসিক পার্ট পড়বো এখানে, দেন এই বেসিক পার্টগুলো সলভ করার জন্য বেসিক্যালি এই স্লাইডগুলো লাগবে আমাদের। এর পরবর্তীতে যদি আসি, বেসিক পার্টটা শেষ হওয়ার পরে এই যে সিকিউ সলভিং পার্ট আছে, এখানে তোমাদের কয়েকটা সিকিউ সলভ করা হবে, ইভেন লাস্টে এমসিকিউ আছে। সো আমি এত কিছু না দেখাই, আমরা সলভ করতে করতে ইনশাল্লাহ এখানে যাবো। ওকে, সো ফার্স্ট কথা হচ্ছে যে এই ভিডিওটা শুরুতেও আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে নিব, দেন ভিডিওটা শুরু করব। পর্যায় সারণী চ্যাপ্টার থেকে তুমি চাইলে এটাকে দুইভাবে শিখতে পারো। হ্যাঁ, মানে আলটিমেট কথা হচ্ছে যে তুমি চাইলে এটাকে ধরো এমসিকিউ সলভ করার জন্য শিখতে পারো, আবার সিকিউ সলভিংয়ের জন্য শিখতে পারো। এখন বিষয়, এমসিকিউ সলভ যখন করবা তখন এই অধ্যায় থেকে তুমি অহরহ শর্টকাট ইউজ করতে পারবা, বাট যখন সিকিউ সলভ করবা ওই শর্টকাটগুলোকে হালকা একটু মডিফাই করে একটু বড় করে লিখলেই হয়ে যাবে। এই সব কিছু আজকে শেখাই দেবো ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্ট স্লাইডে চলে যাই, খুব বেশি কথা বলবো না, কারণ টাইম ডিউরেশনটা যত বেশি হয়ে যাবে তোমরা ক্লাস তত কম করবে, এটা আমি খুব ভালোভাবে জানি। এখানে দেখতে পাচ্ছ বেসিক পার্টের মধ্যে 1, 2, 3, 4, 5 টোটাল হচ্ছে 5টা টপিক দেওয়া হয়েছে। এই 5টা টপিক আবার হয়তো ভাবতে পারো যে ভিতরে ভাই এত কিছু ঢুকাইছেন, এই যেখানে মোল, ব্লক, গ্রুপের নাম, যোজ্যতা, একটা টপিকের মধ্যে তো অনেক কিছু ঢুকাইছেন। সত্য কথা বলতে এই 5টা টপিক পড়াতে আমার খুব বেশি সময় লাগবে না। জাস্ট তোমার একটু কনসিস্টেন্সি, একটু মনোযোগ, একটু ধৈর্য আমার এই টপিকগুলোরে খুব দ্রুত শেষ করে দেবে ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্ট যে টপিকটা আছে আমরা একটু নামগুলো পড়বো। এরকম ভাইবো না যে ভাই আপনাদের রিডিং পড়ানো শেখাচ্ছে, বিষয়টা এরকম কিছুই না। আমরা আস্তে ধীরে টপিকের ডিপে ঢুকবো ইনশাআল্লাহ। ওকে, তো ফার্স্ট হচ্ছে 1 নম্বর পর্যায় সারণী পড়বো আমরা। পর্যায় সারণী সম্পর্কিত যা যা তোমাদের জানলে টেস্টে প্লাসটা আসবে, এনশিওর হবে, আমরা ওইটা খুব কম সময়ের মধ্যে, ধরো যে 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পর্যায় সারণীর ওই টপিকটা ক্লিয়ার করে দিব। দেন 2 নম্বর যে টপিকটা আছে এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের অবস্থান নির্ণয়, গ্রুপ ও পর্যায় থাকলে পারমাণবিক সংখ্যা নির্ণয়। এখান থেকে সিকিউতে খুব বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এরপরে যদি আসি 3 নম্বরে বলা হয়েছে আয়নীকরণ শক্তি ভার্সেস ইলেকট্রন আসক্তি। এখান থেকে সিকিউ এর ঘ নাম্বার এত বেশি পরিমাণে আসে ভাই, তুমি যখন এই কোয়েশ্চেন ব্যাংক খুলবা বা ধরো যে সাপ্লিমেন্ট খুলবা, গাইড খুলবা, তখন এই টপিকটা খুব বেশি চোখে পড়বে। হ্যাঁ, সো এটাও খুব ভালোভাবে পড়াবো, টেনশন নাই। 4 নম্বর যেটা আছে সকল বিজ্ঞানীদের সূত্র, মানে এখানে তোমার একটু বোরিং লাগবে, তো বোরিং যাতে না লাগে এটার জন্য যা করা লাগে ওইটাও করবো, সমস্যা নাই। জাস্ট শেষ পর্যন্ত থাকো আমার সাথে। হ্যাঁ, 5 নম্বর কী বলা হয়েছে, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। এগুলা এই লাস্টের টপিকগুলো পড়াতে টাইম লাগবে না, আলটিমেটলি টাইম লাগবে হচ্ছে 1, 2, 3 এই 3টা টপিকে। হ্যাঁ, টাইম লাগবে হচ্ছে এই 3টা টপিকে। ওকে, সো কথাবার্তা না বাড়াই, আবার ফার্স্টের দিকে একটু বলে নিই। প্রথম তোমাকে আমি যে টপিকটা পড়াবো পর্যায় নির্ণয় বা পর্যায় সারণী থেকে যে মৌল, ব্লক, গ্রুপের নাম এগুলো নির্ণয়, এগুলো থেকে একটু বোরিং ফিল করতে পারো হয়তো, কারণ হচ্ছে কি মানে এখানে বেশিরভাগ টপিকই দেখা যায় মুখস্থ করতে হয়, বাট আমি এমনভাবে পড়াবো, মানে চেষ্টা করবো যে 90% টপিক যেন তোমার মুখস্থ করতে না হয়। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। এখানে একটু দেখো তো, পর্যায় সারণী শুধু একটা খামোখা বক্স আঁকায় রাখছে। আমি তোমাদেরকে আজকে খুবই কম সময়ের মধ্যে পর্যায় সারণী কীভাবে আঁকাইতে হয় এটা দেখাবো। আর কোন কোন মৌলগুলা, মানে তুমি টোটাল পর্যায় সারণী 118টা মৌলই কি মুখস্থ করবা, নাকি কোন একটা পোর্শন পাওয়া যায় যেই পোর্শনটা মুখস্থ করলে আমরা এমসিকিউ, সিকিউ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। অবভিয়াসলি কোনো না কোনো পোর্শন তো আছেই। তো আমি তোমাকে সবগুলো মৌল পড়াবো না, জাস্ট কয়েকটা মৌল পড়াবো। এখান থেকে দেখা যাবে ডি ব্লকের অনেকগুলো মৌল বাদ চলে গেছে, ব্লক সম্পর্কে ধারণা দিব, ভয়ের কিছু না, একদম বেসিক থেকে শুরু করতেছি। হ্যাঁ, সো ফার্স্টের দিকে আমি তোমাদেরকে একটু এনশিওর করি, এই যে উপর থেকে নিচ বরাবর যেগুলো দেখতেছি এগুলোকে বলা হয় কলাম। আমি যে বিল্ডিংটাতে আছে এখানে দেখো, তুমি হয়তো দেখতে পারছো না, সরি, এখানে দেখো একটা সামথিং আছে, কি বলে এটারে, খুঁটি বলি আমরা, বা সামথিং যাই বলো, অনেকে এটাকে কলাম বলে। সো কলাম বেসিক্যালি ভার্টিক্যালি থাকবে, নিচ থেকে উপর বরাবর থাকবে। হ্যাঁ, সো এগুলোর আমরা একটা কলাম বলবো। এরকম গুনলে পরে তুমি যদি 1, 2, 3, 4 গুনতে পারো তাহলে 18টা হবে, টেনশন নাই। সো আমি একটু দিয়ে নিব মার্কগুলা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, then 13, 14, 15, 16, 17, 18। ওকে, তো এই 18টা টোটাল এগুলো যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রুপ, আর এদিকে যেগুলো আছে এগুলোকে বলবো পর্যায়। খুবই বেসিক থেকে যাচ্ছে। হ্যাঁ, একটু টাইম দিও আমারে। এটাকে অন্য সংকেত দিয়ে চেনাই, না হলে আবার বলবা যে ওই দিকেও 1, 2, 3, 4 এদিকেও কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, 5, 6, এটা হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ, তো 7টা পর্যায় আছে, এগুলাকে পর্যায় বলে, রো বলে, সারি বলে, যেমনি ইচ্ছা তুমি মনে রাখো, সমস্যা নাই, মনে রাখাটা ফ্যাক্ট, মনে রাখতে হবে। হ্যাঁ, আর সারি আর কলামের মধ্যে যদি প্যাচ লাগে তাহলে মনে করবে যে কলাম মানে কি, খুঁটি, বিল্ডিংয়ের যে পিলারকে বেসিক্যালি কলাম বলা হয়। ঠিক আছে, যেগুলো বলতে চাচ্ছিলাম এতক্ষণ মুখে আসতেছিল না। আর সারি বিষয়টা কি,
একটা মেয়ে যখন শাড়ি পরে তখন শাড়িটা তো আসলে এরকম হরিজেন্টালি পরে নাকি, মানে শাড়ির বিষয়টা তো আনুভূমিকভাবেই থাকে। সো আলটিমেটলি এগুলোকে আমরা বলবো শাড়ি। হ্যাঁ, এর চাইতে ভালো নিকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। সো আমরা নেক্সট টপিকে যাই। দেখো আচ্ছা, এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে হচ্ছে আমাদের পর্যায়, এই যে এগুলো হচ্ছে পর্যায়, আর এই বরাবর এগুলো হচ্ছে গ্রুপ। ওকে, তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 1, 2 এই দুইটা গ্রুপ আর 13 থেকে 18 এই টোটাল এখানে কয়টা গ্রুপ আছে, 3, 6, 7, 8 এই 8টা গ্রুপ বেসিক্যালি মুখস্থ করতে হবে। 8টা গ্রুপ কীভাবে মুখস্থ করবা, এখানে অনেক ছন্দ পাওয়া যায় বাজারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ছন্দগুলো আসলে ধরো যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলামের ছন্দের সাথে যদি মিলাইতে যাও তাহলে কিন্তু বিষয়টা হবে না। মানে জিনিসটা এরকম, এখানে এমন এমন কিছু ছন্দ পাওয়া যাবে যার কোনো মিনিং নাই, যেগুলো হচ্ছে কল্পনাতে মানুষ হালকা পাতলা বলতে পারে আর কি। তো আলটিমেট কথা এখানে একটু ভালোভাবে খেয়াল করো। আমি ছন্দগুলো মুখে মুখে বলে দিব, হ্যাঁ, যদি আমি ছন্দগুলো লিখে লিখে তোমার করাইতে চাই আমার এই ভিডিওটা মোটামুটি 3-4 ঘন্টার হবে, বাট তোমরা এটা করবা না। তোমরা এতটুকু বুঝতে পারছো 4 নম্বর চ্যাপ্টার শেষ করতে গেলে, এটার বেসিক সিকিউ, এমসিকিউ, এসকিউ সব শেষ করতে গেলে কিন্তু মোটামুটি ভালো লেভেলের টাইম লাগে। তো যেহেতু 3-4 ঘন্টা ক্লাসটা আমি লেন্দি করবো না, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ছন্দগুলো মুখে বলে দিব। তোমার যদি প্রথমে ভিডিওটা দেখার পরে এই ছন্দগুলো দিয়ে আমি যে মৌলগুলো লিখবো এগুলো দেখার পরে মনে হয় যে জিনিসটা বেনিফিশিয়াল, তাহলে তুমি নোট করে নিও প্লিজ। পরীক্ষায় বসার আগে আগের রাত্রে তুমি পুরো বই রিভাইজ না দিয়ে তোমার নোট রিভাইজ দাও, তাহলে অবভিয়াসলি ভালো কিছু হবে। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি কিছু শেষ করতে পারবা। সিমিলারলি আমি গ্রুপ ওয়াইজ যাবো, একটু বুঝো ভাই। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরকম বিষয়টা কি আসলে এইটা? লাভান দেখো। আচ্ছা, হাইড্রোজেন, এরপর এই পাশে কি আসবে, হিলিয়াম, তারপর লিথিয়াম, তাই তো? লিথিয়াম, এরপর বেরিলিয়াম। 30টা কি মুখস্থ আছে নাকি? 30টা কি মুখস্থ আছে? মনে হয় না। আচ্ছা বাদ দাও, দেখি 30টা মুখস্থ একটু করতে হবে কষ্ট করে, হ্যাঁ, কিছু করার নাই। তারপরেরগুলো কেমনি কি করতে আমি দেখতেছি। সবগুলো মূল তোমার লাগবে না, যেগুলো লাগবে ওগুলো বলে দিব। তাহলে আমরা ফার্স্টের দিকে যে কয়টা মুখস্থ আছে কয়েকটা একটু লেখা ট্রাই করি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, দেন যদি বলি বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, এরপর এখানে কি আছে, সোডিয়াম। ওকে, এবার আমরা একটু গ্রুপ ওয়াইজ যাওয়ার ট্রাই করি তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, একটু গ্রুপ ওয়াইজ যাওয়ার ট্রাই করি। মানে আমরা টোটাল তোমাকে আমি যতগুলো মৌল এখন শেখাবো, এই মৌলগুলা তোমার ইন্টারমিডিয়েট, অ্যাডমিশন অ্যান্ড এসএসসি 3টা লেভেল একবারে কভার করে দিবে। ওকে, সো ফার্স্ট একটু দেখো। অনেকে ছন্দ বলে হায় লিনাকে রুবি সেচে ফেলেছে, অনেকে বলে হায় লিনাকে রুবি সাজাবে ফুলে। তোমার যেটা ইচ্ছা হইলো তুমি পারলেই হইলো, ঠিক আছে? তাহলে হায় লিনা কে রুবি সেচে ফেলেছে বলতে পারো, অথবা সাজাবে ফুলে, যেমন যা খুশি বললে। আবার এটা অনেকে হেলিনাও বলে, ডাজেন্ট ম্যাটার। এবার দেখো অনেকগুলো খাবারের নাম আসবে, বিরিয়ানি, মোগলাই, দেন এখানে হচ্ছে কাবাব, সরিয়ে বাটিতে রাখো। হ্যাঁ, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, মানে তোমার দেওয়া যাবে না, এটা বাটিতে রাখা লাগবে। এই পাশে একটু আসি। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, 13 থেকে টোটাল 17 পর্যন্ত এখানে যে টোটাল 5টা গ্রুপ আছে, কথাটা ভালোভাবে বোঝা ট্রাই করো। 13 থেকে 17 পর্যন্ত যে 5টা গ্রুপ আছে, এই 5টা গ্রুপের প্রথম সিরিজের মৌলগুলা এমনভাবে মুখস্থ করবা যেন, আমি ধরো তোমার বললাম নাইট্রোজেন, তোমার গুনতে না হয় বোরন ছিল 13 নম্বরে, কার্বন 14 নম্বরে, নাইট্রোজেন 15 নম্বরে, এরকম যেন গুনতে না হয়। ঠিক আছে, জাস্ট এই প্রথম 5টা মৌল, যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, মানে এই 5টা মৌলের গ্রুপটা তুমি খুব ভালোভাবে মনে রাখবা। তাহলে আমি তোমাকে যদি কোনো শর্টকাট দিই, সেটা গ্রুপ নির্ণয়ের হোক, পর্যায় নির্ণয়ের হোক, বা যে কোনো কিছুর হোক, ওইটা তুমি খুব ভালোভাবে এখান থেকে ডিরেক্টলি মানে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। এগুলো নিয়ে কথাবার্তা হবে একটু পরে। আপাতত এটা দেখো, 13 নম্বরে কি আছে, বোরন আছে। আমি তোমারে ধরো রাস্তায় তোমার সাথে আমার দেখা হয়েছে, আমি তোমার জিজ্ঞাসা করলাম 15 নম্বর গ্রুপের প্রথম মৌল কি বল, তুমি ভাবতেছো, গুনতেছো, এই টাইপের কাজ জানো না দেখি ভাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে এটাকে তুমি ছন্দ আকারে যদি বলতে চাও, এই বোরনের বিতে বর ধরো, বর। হ্যাঁ, বর, এটা তুমি যেমনে পারো লেখো ভাই, কোনো সমস্যা নাই। মানে বিষয়টা এরকম না যে আমি তোমাকে যে ছন্দ দিব তোমার এই ছন্দই পরীক্ষায় আসলে লিখতে হবে, এরকম কিছু না। তুমি মনে রাখার জন্য যেমনি যে কোনো কিছু করতে পারো। আমি এটা যে ছন্দটা পড়ছিলাম খুবই ভোগাস ছন্দ, তারপরে বলতেছি, মান সম্মান নষ্ট হয়ে যাবে, কিন্তু বলতে তো হবে, কিছু করার নেই। আমি আগে লেখানি। হ্যাঁ, ছন্দের কোনো মিল নাই, বুঝছো? আচ্ছা, লাস্টে এটা নিহনিয়াম আছে, এটা আগের বইতে অন্য কিছু ছিল, যাই হোক। যেটা বলতেছিলাম আমি এটাকে এরকম বলছিলাম, বর এলো আবার চলে গেল, মানে এরকম ছিল, বর এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, না কিসের মধ্যে কি জানি না ভাই, আমি রবীন্দ্রনাথ না, আমি তোমার পড়াইতে আসছি, জাস্ট তোমার এটা মুখস্থ করানো আমার দায়িত্ব, আমি এই জন্য বলে দিলাম। তোমার মনে যদি এটা মনে থাকে তাহলে মনে রাখো, নাহলে পরে নিজের মতো করে বানাই নিও। তারপর দেখো, এই সিতে আমরা কুয়েত সিটি মনে রাখবো, সিতে একটা সিটির নাম মনে রাখবো, সেটা হচ্ছে কুয়েত। তাহলে আমরা বলবো কুয়েত সিটিতে, এই যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফিরে। হ্যাঁ, এরপর যদি আসে এখানে 15 নম্বর যেটা আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নতে আমরা অন্য কিছু মনে রাখবো, সেটা হচ্ছে নলকূপ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলবো নলকূপের পানিতে আর্সেনিক
সমস্যা বিদ্যমান, লাস্টে এমসি কথাটা একটু এক্সট্রাভাবে মনে রাখবে। এটা কিন্তু আবার অন্য কিছু না, এটা ডিরেক্টলি মস্কোভিয়াম, হ্যাঁ, অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। তারপর যদি আসে এখানে 16 নাম্বার দেখো অক্সিজেন আছে, এটাকে বলবা OSAC-তে পড়ে, OSAC-তে পড়ে। দেন তুমি একটা কথা এক্সট্রা বলে দিবা, সেটা হচ্ছে লাভলি। আবারও বলতেছি, ছন্দগুলো আমি যেটা বলতেছি তোমার এটাই বলতে হবে, এমন কোনো কথাবার্তা নাই। তুমি যেমনে পারো জাস্ট তোমার মনে রাখতে হবে, এটাই মেইন ফ্যাক্ট। হ্যাঁ, তারপর আসি দেখো 17 নাম্বার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টেনেসাইন। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে কথা বলতেছি, একটু ওয়েট করো। আর্গন, এটা হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। 118টা শেষ, মাঝখানে খালি আছে, ওইটার দিকে ভয় পেয়ে লাভ নেই। বিষয়টা এরকম, তুমি হয়তো ভাবতে পারো স্যার এখানকার সংখ্যাটা কেন দিলেন না, সরি এখানকার ছন্দটা কেন দিলেন না 17 নাম্বার গ্রুপে। 17 নাম্বার গ্রুপের মৌলগুলো এত বেশি পরিমাণে পরীক্ষাতে আসে, মানে এটা দিয়ে তোমার এত বেশি পরিমাণে কাজ করতে হবে যে তোমার এটা ছন্দ পড়ার টাইম থাকবে না, ঠিক আছে। সো আপাতত ফ্লোরিন, ক্লোরিন যেগুলো সবগুলোর মধ্যে ইন আছে, মানে নামটা কিন্তু মোটামুটি মনে রাখার মতো। সো ওইভাবে একটু এটাকে মুখস্থ করতে হবে, দেন এটাকে একটু মুখস্থ করে ফেলবা, কজ এটা থেকে আমরা অনেক শর্টকাট আবিষ্কার করবো, অ্যান্ড ওইখান থেকে এমসিকিউ সলভিংয়ের জন্য আমরা গ্রুপ পর্যায়ে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো। সো আপাতত এই লাস্টের 2টা গ্রুপ একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। ভাই এদিকে আর কিছু লাগবে না? হ্যাঁ লাগবে। দেখো তোমার এই 30 পর্যন্ত কেন মুখস্থ করায় তুমি এখন বুঝতে পারবা। দেখো এখানে কি ছিল, লাস্টে আর্গন, আর্গনের পর কি আসছে ভাই, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর কি স্ক্যান্ডিয়াম। আমি লিখে আনি পরে তোমার বোঝাচ্ছি, ওয়েট। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, দেন হচ্ছে নিকেল, কপার, দেন জিঙ্ক। 30টা কেন মুখস্থ করায়? এখন বিষয়টা খেয়াল করো তো, তুমি যদি মানে প্রথম যে সিরিজটা ছিল ওই সিরিজের প্রথম মৌল না জানতা, এখানে হাইড্রোজেন ওখানে কি ছিল হিলিয়াম, তাহলে তো তুমি এরপরে কি হবে এই ছন্দটা ফালাইতে পারতা না। ইভেন তুমি যদি এই সিরিজটা না জানো, এর পরের মৌলগুলো তুমি যদি কোনো ছন্দ দিয়ে মনে রাখতে চাও, তুমি করে রাখতে পারবা? মানে বিষয়টা এরকম না যে তোমার বইতে ডিরেক্টলি বলা আছে তুমি প্রথম 30টা মুখস্থ করো, এরকম কোনো কিছু বলা নাই। বাট বিষয়টা হচ্ছে যে প্রথম 30টা তুমি যদি মুখস্থ করো এই জিঙ্ক পর্যন্ত, তাহলে এর পরবর্তী তুমি যদি ছন্দ দিয়ে শিখতে চাও এটা অবভিয়াসলি পারবা। হ্যাঁ, সো এটাকে আমি একটু বুঝাই বলি। এখান থেকে তোমার কী কী লাগবে, স্ক্যান্ডিয়ামের নিচে থাকে ইট্রিয়াম, দেন থাকে ল্যান্থানাম, দেন থাকে অ্যাক্টিনিয়াম। হ্যাঁ, জাস্ট এইটুকু এই লাইনটা পড়বা। দেন এখানে আরেকটা জিনিস পড়বা, এটা এর আগে একবার বোর্ডে আসা দেখছিলাম, ম্যাঙ্গানিজের নিচে থাকে হচ্ছে এটা আসে, এটা অনেকবার আসে। হ্যাঁ, আর এদিকে তেমন কিছু পড়তে হবে না, তুমি এখানে এটা পড়তে পারো, এটা ছোট হাতের এন হবে। হ্যাঁ, ছোট হাতের এন হবে, বুঝা নিও। দেন যদি আসি ওকে, কপার, সিলভার, অরাম মানে গোল্ড, আর এটা হচ্ছে রনজেনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কপারনিশিয়াম। ঠিক আছে, এইগুলা মোটামুটি কাজে লাগে। মানে বিষয়টা এরকম না যে এগুলো থেকে তোমার এবার এসএসসিতে কোশ্চেন আসবে, তুমি জাস্ট খাতায় তুলে রাখো যাতে তোমার অ্যাডমিশন লেভেলে যখন যাবা তখন এগুলো নিয়ে ঝামেলা না হয়। এই কয়টা মৌল জানলেই হয়, এই মাঝখানে যে খাওয়া জায়গাটা আছে না, এখান থেকে কোনো কিছু তোমার জানতে হবে না। ঠিক আছে, এতটুকু জানলে হবে। ওকে, এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু ভালোভাবে দেখো, এই প্রথম গ্রুপটা যেটা আছে এটাকে একটা নামে ডাকা হয়, নামটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। হ্যাঁ, মানে এই গ্রুপে যারা আছে সবাই ক্ষার ধাতু। কথাগুলো একটু বুঝো, এগুলো থিওরিটিক্যাল পার্ট তো পড়াইতে খুব মজা লাগতেছে না, তারপরে পড়াচ্ছি কষ্ট করে। এটাকে বলা হয় মৃৎক্ষার। হ্যাঁ, সেকেন্ড গ্রুপ যেটা আছে এটাকে বলা হয় মৃৎক্ষার। এটার যদি আমরা জিজ্ঞাসা করো যে কেন, তাহলে তুমি রাদারফোর্ডের ফোন দাও, আমি জানি না ভাই। এটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ, এটা মৃৎক্ষা ধাতুর গ্রুপ। ধাতুগুলো স্পেসিফিক্যালি পেরিওডিক টেবিলের বাম সাইডে থাকে, আর অধাতুগুলো স্পেসিফিক্যালি ডান সাইডে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটা ক্লিয়ার। এবার এই পাশ থেকে যদি একটু আসি, 18 নম্বরটা দেখো, এটাকে বলা হয় নিষ্ক্রিয়। ওকে, এটাকে বলা হয় নিষ্ক্রিয়। আবার কিছু কিছু মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে এটাকে ডাকে হচ্ছে অ্যাবসলিউট জিরো গ্রুপ অথবা শুধু জিরো গ্রুপ। দেন যদি আসি 17 নম্বর, এটাকে তো হ্যালোজেন বলা হয়, মোটামুটি সবাই জানো। ঠিক না, যে লেখাপড়া একদম করে নাই সেও জানে যে 17 নম্বরগুলো এগুলোর হ্যালোজেন বলা হয়, এগুলোরে হ্যালোজেন বলা হয়। ওকে, 16 নম্বর যেটা, এটা হয়তো জানো না, এটাকে একটু এক্সট্রাভাবে হাইলাইট করতেছি, এটা হচ্ছে চ্যালকোজেন। রিসেন্ট টাইমে এটা খুব বেশি আসতেছে। হ্যাঁ, এটা একটু এক্সট্রা করে মনে রাখবা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, একটু তো মুখস্থ করতেই হবে ভাই। 15 নম্বর প্রথম অক্ষর কি, এন, এনতে নাইট্রোজেন, আবার এনতে নলকূপ পড়ছি, এখন আমরা পড়বো নিকটোজেন। নাইট্রোজেন না, এটা হচ্ছে নিকটোজেন, মানে এই গ্রুপে যেগুলো আছে এগুলোর সবগুলারে বলা হয় নিকটোজেন। ঠিক আছে, কষ্ট করে মনে রাখো, ল্যাকটোজেন বললো না আবার। ওকে, আর কোনোটা তেমনভাবে মনে রাখতে হবে না। তো আমরা এখানে ফার্স্ট আমাদের আগের স্লাইডটার ক্ষেত্রে এখানে যে কথাটা বলছিলাম, এই যে মৌল মোটামুটি আমরা চিনা ফেলছি, কিন্তু তোমার আমি যে পেরিওডিক টেবিলটা আঁকাই দিয়েছি, এই টেবিলটা তুমি বাসায় 3 থেকে 4 বার আঁকাবা, তারপর দেখবা যে তোমার নক্ষদর্পণে চলে আসছে। ইভেন তোমাকে মানে কেউ যদি কোনো একটা মৌলের কথা বলে, তুমি অ্যাটলিস্ট ফিল করতে পারবা যে এইটুকুর মধ্যে এই জায়গাটাতে ছিল, বুঝছো, লোকেট করতে পারবা, দ্যাটস দ্য পয়েন্ট। দেন যদি আসি ব্লক, এই ব্লকটা নিয়ে একটু কথাবার্তা বলি, চলো 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 চলো। দেখো আমি কিন্তু নিজে আঁকাই দেখাচ্ছি, আমি চাইলে কিন্তু এই যে আমার পরবর্তীতে আরেকটা স্লাইডে দেখো, এই যে পেরিওডিক টেবিল কিন্তু এখানে আঁকানো আছে, বাট আমি এখান থেকে বোঝাচ্ছি না, আমি তোমাদেরকে আঁকাই দেখাচ্ছি যাতে তোমরা একটা কনফিডেন্স পাও যে এটা তোমরা আঁকাইতে পারবা। ঠিক আছে, নেক্সট আসি দেখো,
তো এইটুকুর মধ্য থেকে এবার কি করা যায় ভাই, আর কোনো কিছু দরকার আছে? হ্যাঁ দরকার আছে, এখানে ব্লকটা একটু চিন্তা হবে তোমার। তো আমি যদি ব্লকটার কথা একটু বলি, ওয়েট আমি কালিটা একটু চেঞ্জ করি। দেখো এখানে প্রথম 1 নাম্বার গ্রুপ আর হচ্ছে 2 নাম্বার গ্রুপ, হ্যাঁ এই দুইটা মিলে একটা ব্লক ক্রিয়েট করে, ব্লকটার নাম হচ্ছে এস ব্লক। এস ব্লক কেন? তোমাকে যে পড়াচ্ছে তার নাম শিপন, বুঝছো? দ্যাটস ওয়াই শিপন সবার সামনে থাকবে, সো এস ব্লক হবে। ওকে ক্লিয়ার? দেন বিষয়টা বোঝা ট্রাই করো। এটা এস ব্লক কোনটা কোনটা ভাই? 1 আর 2 মিলে হচ্ছে এস ব্লক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে কি আছে একটু দেখো, 13 থেকে এই 18 পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে পি ব্লক। 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক। মুখস্থ করো মুখস্থ করো, বারবার বলতেছি কেন জানো? যাতে তোমাদের একটু মেমোরাইজেশন পাওয়ারটা বাড়ে। ওকে, এটা হচ্ছে আমাদের পি ব্লক। আমরা এটা নিয়ে আরও কথা বলবো, টেনশন নাই, জাস্ট আপাতত এতটুকু মনে রাখো। হয়তো ভুলে যেতে পারো যে কোনটারে এস বলছিল কোনটারে পি বলছিল, এই জন্য আমি তোমার একটা কনক্লুশন টেনে দিছি। সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে যে পড়াচ্ছে সে থাকবে, ঠিক আছে? শিপন স্যার ফার্স্টে আছে, দেন হচ্ছে পি থাকবে। পিতে ধরতে পারো তার প্রিয়তমা, কী বলে দিলাম, পোলাপান এখন এটা টল করবে রে। তাহলে যেটা বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে ওইটাই বললাম, মনে করো এটা আমি, এটা হচ্ছে প্রিয়তমা, ঠিক আছে? মাঝখানে কাহিনীটা কী হয়েছে, দীপজল ঢুকে গেছে। দেখো এই যে 3 থেকে শুরু করে এখানকার 12 নাম্বার পর্যন্ত এই টোটাল ব্লকটার আমরা বলবো হচ্ছে দীপজল ব্লক। ক্লিয়ার? মানে ডি ব্লক। ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার মনে হয় এটা প্যাস লাগবে না। কোনটাতে কয়টা মৌল থাকে, কি করতে হয় না হয় ওগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আপাতত এটা হচ্ছে ডি ব্লক। এখন এর মধ্যে আবার 2টা ড্রয়ার আছে ভাই। ড্রয়ার কোনটা কোনটা? এই দেখো, এই যে এখানে ল্যান্থানাম আছে, এখানে অ্যাক্টিনাম আছে, এখানে 2টা সিরিজ লুকায়িত থাকে। মানে বিষয়টা এরকম, তোমার বাসায় ওয়্যার ড্রপ বলো বা তোমার টেবিলের ড্রয়ার বলো, এগুলোর মধ্যে ভিতরে তুমি কি রাখতেছো ওটাকে তুমি বাইরে থেকে দেখতে পারতেছো না, বাট ড্রয়ারের মাথাটা কিন্তু দেখা যাচ্ছে, মানে যেটা যেটা ধরে তুমি খুলতেছো, বাইরে থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ। আলটিমেটলি এই 2টা জিনিস ওই টাইপেরই। এই ল্যান্থানাম এটা একটা মৌল, অ্যাক্টিনাম একটা মৌল, বাট এই মৌলটা হচ্ছে ওই ড্রয়ারের পাল্লা বলে না কি যেন বলে, ওইটা হিসেবে কাজ করতেছে। মানে যেটা তুমি বাইরে থেকে দেখতে পারতেছো, ওটার ভিতরে অনেক কিছু রাখতে পারতেছো। সো এর মধ্যে আরও 14টা মৌল হিডেন থাকে, এটার মধ্যেও 14টা মৌল হিডেন থাকে। আমি যদি একটু দেখাই, দেখো এই যে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, এইটার মধ্যে আবার এই যে এই 14টা মৌল হিডেন আছে, ঠিক আছে? এখানে টোটাল মৌল আছে 15টা, তার মধ্যে ফার্স্টেরটা তো ল্যান্থানাম বলেই দিলাম। তাহলে এটার ক্ষেত্রে দেখো অ্যাক্টিনামের মধ্যে আরও 14টা লুকায়িত আছে। তাহলে টোটাল লুকায়িত আছে কয়টা? 28টা ভাই। এই 28টার মধ্যে তাহলে কি 28টাই এফ ব্লক হবে? প্রথমত চিন্তা করা হয়েছিল যে এই 28টাই বোধহয় এফ ব্লক, বাট পরবর্তীতে এটা থেকে আরেকটু যখন রিসার্চ করা হলো তখন দেখা গেল এই যে এখানে একটা মৌল আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওয়েট, তোমরা তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থোরিয়াম। হ্যাঁ, টিএইচ, থোরিয়াম। এই মৌলটা এর প্রত্যেকটা বৈশিষ্ট্য, ভৌত ধর্ম বলো, রাসায়নিক ধর্ম বলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য বলো, সব কিছু ডি ব্লকের সাথে মিলা যায়, দীপজলের সাথে মিলা যায়, যার কারণে ও অ্যাক্টিনাইট সিরিজ থেকে বের হয়ে ডিরেক্টলি ডি ব্লকে ঢুকে যায়। হ্যাঁ, ডি ব্লকের মৌল সংখ্যা একটা বেড়ে যায়, এফ ব্লকের একটা কমে যায়। এবার কার মৌল কয়টা এটা তোমার একটু জানতে হবে, নাহলে তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। চলো এটা আমি একটু তোমার আরেকবার ইনশিওর করি। তো ফার্স্ট অফ অল কথা ভাই, দেখো এখানে এই 2টাকে এস ব্লক বলা হয়েছে, তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কত? আমি একটু কালারটা চেঞ্জ করে নিব, ওয়েট। দেখো খুবই কম লিখবো, হ্যাঁ খুবই কম লিখবো, যতটুকু লিখবে এতটুকু লিখবে, এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। তাহলে এস ব্লকের ক্ষেত্রে মৌল কয়টা? দেখো 1 2 3 4 5 6 7, আবার এখানে আছে 6টা, 7 আর 6 কয়টা হলো? 13টা। আর এই যে হিলিয়াম হচ্ছে এস ব্লক। কেন ভাই হিলিয়াম এস ব্লক কেন? এটা নিয়ে লাস্টে কথা হবে, আমাদের একদম লাস্ট স্লাইড, মানে 5 নাম্বার স্লাইডে হিলিয়াম কেন ওই জায়গা গেল, মানে ওরে আদেশ দিছে কে, ওরে নিষেধ করছে কে, বা ওরে রেস্ট্রিকশন দিছে কে, এগুলো সব লাস্টে নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, ওরে নিয়ে অনেক বিচার হবে, সমস্যা নাই। ওকে, তো যেটা বলতেছিলাম, হিলিয়ামের ক্ষেত্রে আমরা ওইটাকে এস ব্লক আপাতত ধরতেছি, তার মানে এখানে ছিল 13টা, ওইখানে একটা টোটাল হলো 14টা। হ্যাঁ, 14টা মৌল। ওকে, আচ্ছা এস ব্লক, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই এস ব্লক কেন হলো, এগুলা অন্য কোনো ব্লক কেন হলো না? কারণ তুমি যখন এগুলার ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাসের জন্য তোমার আমি আউটবাউ নীতির যে শর্টকাটটা আছে না, মানে কোনটার পরে কোনটা হয়, ওগুলা খুব সুন্দরভাবে দেখাই দিব, টেনশনের কিছু নাই। আপাতত এতটুকু দেখো যে টোটাল এই 14টা মৌলের ইলেকট্রন বিন্যাস যখন করবা তখন দেখবা প্রত্যেকটারই লাস্টের শেলটা হচ্ছে এস, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এস ব্লকের। সিমিলারলি যখন ডি আসবে লাস্টের শেলটা, মানে এই যে এরকম ইলেকট্রন বিন্যাস করতেছি 1s 2s 2p, এরকম করতে 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 এই যে লাস্টে ধরো পি আসছে, পি আসলে এটা পি ব্লক, লাস্টে এস আসছে, এইটুকু নাই মনে করো, এবার এটুকু নাই। হ্যাঁ, লাস্টে এস আসছে, যখন ধরো লাস্টে এস আসছে, তাহলে এস আসলে এস ব্লক, ডি আসলে ডি ব্লক, এফ আসলে এফ ব্লক, এই হচ্ছে বিষয়, হিসাব ক্লিয়ার? ওকে, দেন দেখো তাহলে এস ব্লকে কয়টা আছে ভাই? 14টা। আমি যদি বলি পি ব্লকে কয়টা আছে, পি ব্লকে মৌল কয়টা আছে? পি ব্লক কোনটা? আমি আর আমার প্রিয়তমা দুইজন দুই প্রান্তে ছিলাম ভাই, একজন ছিল হচ্ছে বাম পাশে, আমি শুরু করছিলাম সব কিছু, আমরা একসময় কাছাকাছি ছিলাম, কিন্তু মাঝখানে ডিপজল ঢুকে আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে, বুঝছো, যার কারণে ও লাস্টে চলে গেছে। আর এই 13 নাম্বার গ্রুপটা একটু আলাদা করে হাইলাইট করো তো, মানে 13 নাম্বার, এই 13 কথাটা আমি যদি একটু বাংলায় লিখি, দেখো 13, এই কথাটাকে 13 না বলে এটাকে 13 বলবা, বুঝছো, এটাকে 13 বলবা, কারণ যত প্রকার এক্সেপশন শুরু হবে সব এই গ্রুপ থেকে হবে। হ্যাঁ,
সব এই গ্রুপ থেকে হবে। ওকে, তাহলে 13 নাম্বার হচ্ছে 13 গ্রুপ। এখান থেকে বেসিক্যালি আমাদের পি ব্লকটা শুরু হবে 13 থেকে 18 পর্যন্ত। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা শেপ আছে, তো এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে, 1 2 3 4 5 6, এদিকে 6টা, আবার 1 2 3 4 5 6, এদিকে 6টা, তার মানে এই বক্সটার মধ্যে আছে হচ্ছে 36টা। হিলিয়াম তো আগেই বের হয়ে গেছে, না, হিলিয়ামটা কিন্তু আগে বের হয়ে গেছে। ওকে, তাহলে এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে টোটাল এইটুকুর মধ্যে আছে 36টা। তাহলে পি ব্লকে মৌল কয়টা ভাই? পি ব্লকে মৌল হচ্ছে 36টা। এবার ডি ব্লকটা দেখো, ডি আর এ ব্লক দুটো একবারে পড়াই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, গ্রুপ নাম্বার তো দরকার নেই। হ্যাঁ, ডি ব্লকের ক্ষেত্রে মৌল কয়টা? ডি ব্লক কোনটা ভাই? এখান থেকে এই পর্যন্ত তুমি যদি সবগুলা গুণো তাহলে এখানে মৌল পাবা হচ্ছে টোটাল কয়টা হইতে পারে? আচ্ছা, আমরা একটু গুণা দেখি তো। 4 1 2 3 4 5 6 7 8 9 10, 4 10 40টা মৌল হওয়ার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো আবার হিডেন মৌল আছে, লুকায়িত মৌল আছে। তো ল্যান্থানাইট সিরিজের মধ্যে টোটাল 14টা মৌল লুকায়িত, আবার এখানে অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে টোটাল 14টা মৌল লুকায়িত। ওরা বাদেই 14টা, তাহলে ওরা সহ কয়টা? 15টা। ওই 14 28টা কিন্তু এদের থেকে বের হয়ে গেছে। যখন 28টা বের হয়ে যাবে, মানে এফ ব্লক, একটু দেখো বিষয়টা ভালোভাবে দেখো, এফ ব্লকের মৌল সংখ্যা যখন 28টা হবে তখন এখানে কয়টা হবে? এখানে 40টা হবে। কিন্তু তোমাকে একটা কথা একটু আগে বললাম, একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমাদের থোরিয়াম তো আসলে ডি ব্লকে চলে যায়। কেন যায় ওগুলো নিয়েও কথা হবে লাস্টের দিকে, টেনশন নাই। তো ও যে ডি ব্লকে যাচ্ছে, ও যদি ডি ব্লকে চলে যায়, কই গেল রে, সরি, ও যদি ডি ব্লকে চলে যায় তাহলে ডি ব্লকের মৌল সংখ্যা কি আর 40টা থাকলো না, কি হয়ে গেছে? 41টা হয়ে গেছে। তাহলে ডি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41টা, আবার এফ ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 27টা। একটা কিন্তু কমে গেছে, থোরিয়াম এফ ব্লক থেকে ডি ব্লকে চলে গেছে। হ্যাঁ, এখানে তাহলে এটাকে ক্ষার ধাতু বলতেছো, এটাকে মৃৎক্ষার বলতেছো। এই পাশে 15কে বলতেছো নিকটোজেন, 16কে চ্যালকোজেন, 17কে হ্যালোজেন, আর 18কে হচ্ছে অ্যাবসলিউট জিরো গ্রুপ বা নাল গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপ, যে কোনো কিছু বলা যাচ্ছে। ওকে, তো এই টপিকটা আশা করি ক্লিয়ার। ব্লক নিয়ে আর কোনো কথাবার্তা নাই। কিছু সময় এখান থেকে আরেকটা কথা আসতে পারে, এগুলো তুলে নিও। হ্যাঁ, তুলে নিও। এটা তো রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস না, সো ভয়ের কিছু নাই, পরে তুমি তুলতে পারবা, আমি মুছে দিলাম। হ্যাঁ, আমার জায়গা শর্ট, তো আমি স্লাইডটা আসলে খুব বেশি বড় সড়ো জায়গা নিয়ে বানাই নেই। ওকে, সো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিছু সময় তোমাকে মুদ্রা ধাতু কোনগুলো এগুলো জিজ্ঞাসা করতে পারে। মুদ্রা ধাতু, এটার জন্য আমি তোমার একটা শর্টকাট দেবো, খুব ভালোভাবে দেখো। হ্যাঁ, মুদ্রা ধাতু। ওকে, মুদ্রা মানে কি ভাই? টাকা পয়সা না? মুদ্রা মানে টাকা পয়সা। ওকে, সো এখন বিষয় হচ্ছে তোমাকে একটা গল্প শেয়ার করি। একদিন কাহিনী হয়েছে কি জানো, আমার একজন খুবই কাছের লোক ছিল, উল্টাপাল্টা কিছু ভাইবো না। সো আমার ওই কাছের লোকটা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল, বুঝছো, নিয়ে দেন বলতেছিল যে আমি যাবো আর আসবো, একটা কাজ করতে যাচ্ছি, আমি যাচ্ছি আর আসতেছি, আমার খুব বেশি সময় লাগবে না। তো সে যখন চলে গেল, সে আমাকে 10 মিনিটের কথা বলে গেছিলো, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করলাম। দেন একজন লোক এসে আমাকে বলতেছে, ভাই আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি মন খারাপ বা সামথিং, আপনার কিছু হয়েছে? দেন আমি তাকে বললাম, ভাই আসলে আমার একজন খুবই কাছের লোক ছিল, আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে, বাট আসতেছে না, মুদ্রা নিয়ে গেছে। টাকা বলতে আমি মুদ্রাকে বোঝাচ্ছি। হ্যাঁ, গল্পটা শুনি না, তাহলে এটা নিয়ে আর জীবনে কোনোদিন ঝামেলা হবে না। ওকে, তো আমার কাছ থেকে যখন টাকা পয়সা নিয়ে গেছে, আমি অনেক কষ্টে আছি। দেন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আমি তখন বলছি, মানে গল্পটা বলতে যে আমার সাথে এইটা হয়েছে ওইটা হয়েছে, এরকম বলতে একটা লাইন বলে ফেলছি। লাইনটা এরকম ছিল যে, কথা ছিল আসবে, আসলো না। এই কথাটা একটু লিখিত ভাই, একটু দেখো বিষয়টা। আমি মুদ্রা ধাতু পড়াচ্ছি। হ্যাঁ, কথা ছিল আসবে, দেখো, কথা ছিল আসবে। ওকে, আচ্ছা, এই কথার এটাতে হচ্ছে কপার, দেন ছিল হচ্ছে সিলভার, আসবে হচ্ছে অরাম। কপার, সিলভার, অরাম, লাস্টে রনজেনিয়ামটা বাদে এই 11 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো দিয়ে প্রাচীন সময়ে বিভিন্ন প্রকার মুদ্রা তৈরি করা হতো, যার কারণে এগুলাকে বলা হয় মুদ্রা ধাতু। ওকে, এর চাইতে সহজে কেউ বোঝাবে না ভাই, কখনোই না। ওকে, সো আশা করি ক্লিয়ার হয়েছে, এটা নিয়ে আর কথাবার্তা নাই। সো এগুলা মোটামুটি ক্লিয়ার। দেন এই পাশে আর কি পড়ানোর কথা ছিল ভাই? প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম হচ্ছে আরও, ব্লক শেষ, গ্রুপের নাম এটাও শেষ, ওই যে মৃৎক্ষার, ক্ষার, এগুলা। দেন যোজ্যতা, এটা একটু পড়াই দিচ্ছি। অবস্থান্তর মৌল, আচ্ছা, এটা একটু পড়াই দিচ্ছি। দেখো, ওকে, যোজ্যতা জিনিসটা কি একদম ক্লিয়ারলি বুঝো। ধরো এখানে সোডিয়াম নিলাম, আমি কই নিব, জায়গা তো এখানে শর্ট আছে, আমি এখানে নিয়ে দেখো সোডিয়াম নিলাম, সোডিয়াম 11, ঠিক আছে ভাই। এটাকে যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন কি আসবে? 1s2, দেন 2s2, তারপর কি আসবে? এগুলো একটু মুছে দিলাম। হ্যাঁ, 2s2, তারপর কি আসবে? 2p6, কয়টা গেল? 10টা গেছে। এরপর 3s1, এই 11টা, তার মানে 11 নাম্বার ছিল। এই যে 11 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাসের সময় আসলে 1s এর পর কী হয়, 2s এর পর কী হয়, এগুলো নিয়ে অনেকের ঝামেলা আছে। আমি এগুলো কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি, ওয়েট করো। লাস্ট মানে সেকেন্ড টপিকে যাওয়ার আগেই ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার বিষয় হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসে লাস্ট শেল কোনটা ভাই? 3s1।
লাস্ট শেল কোনটা 3s1। আচ্ছা এবার 3s1 এর পর ধরো 3p আছে, ধরো 3dও আছে, 4s নাই, হ্যাঁ ওই চিন্তা ভাবনা করো না। ধরো এখানে দেওয়া আছে হচ্ছে 5, এখানে দেওয়া আছে 6, এটা তো সোডিয়ামের না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বলতেছি এই পর্যন্ত সোডিয়ামের, এটা অন্য কিছু মনে করো, এটা কখনো পসিবল না, তারপর আমি তোমার আগে থেকে ক্লিয়ার করতেছি। মানে বিষয়টা এরকম, এই লাস্ট শেল যেটা থাকবে যে 3 3 3 4 কিন্তু নাই, এখানে 2 2, সো এই লাস্ট শেলের টোটাল ইলেকট্রনটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। মানে আলটিমেট কথা একদম শেষের শেলে টোটাল যে ইলেকট্রন থাকবে এটাকে বলবা যোজ্যতা ইলেকট্রন। আমি যদি এটাকে একটু মুছে দিই, সোডিয়ামেরটাই যদি করি, তাহলে দেখো যোজ্যতা ইলেকট্রন কয়টা ভাই? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা। যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। ওই মানে বাকিগুলো কেন লিখলাম? কারণ হচ্ছে অনেকে ভাবতে পারো যে ভাই লাস্টে যদি 3p থাকে তাহলে 3p এর উপর যেটা আছে ওইটাই নিব, না অ্যান্সার আসলে ওইটা না। লাস্টে এই 3তে যেগুলো আছে ওগুলো বেসিক্যালি যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার এই যোজ্যতা ইলেকট্রন কিছু কিছু সময় বিজোড় হইতে পারে, কিছু কিছু সময় জোড় হইতে পারে। কখন কোনটা হয় এটা বের করার জন্য তোমার পুরো ইলেকট্রন বিন্যাস করতে হয়, কিন্তু একটা শর্টকাট আছে যেটার মাধ্যমে তুমি খুব সহজে যোজ্যতা ইলেকট্রনটা বের করতে পারবা। দেখো একদম ডিরেক্ট, কোনো বোঝাবুঝি নাই, কেমনে আসছে কিছু জানা টানার দরকার নাই, আমি তোমার যেটা বলবো তুমি জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নাম্বার গ্রুপ যারা আছে সবার যোজ্যতা ইলেকট্রন 1, মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন 1। 2 নাম্বার যেগুলো আছে সেটার ক্ষেত্রে 2, 3 নাম্বার এগুলো বলা দরকার নেই, এগুলো কখনো তোমার পরীক্ষায় আসবে না। 13 নাম্বার থেকে আবার শুরু হবে, ওর যোজ্যতা ইলেকট্রন 3, ওর 4, ওর 5, 6, 7, ওর যোজ্যতা ইলেকট্রন 8টা। বলছি না যত প্রকার এক্সেপশন শুরু হবে সব 13 থেকে শুরু হবে। সো 13 নম্বরে 3, 14তে 4, এটা তুমি এভাবে মনে রাখবা যে যদি কখনো 10-এর উপরে চলে যায় গ্রুপ সংখ্যা তখন তুমি ডিরেক্টলি ওইখান থেকে 10 বাদ দিয়ে দিবা, তাহলে ওইটা যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। এই টপিকটাও ক্লিয়ার, হ্যাঁ এই টপিকটাও ক্লিয়ার। ওকে, নেক্সটে আসি। দেখো আচ্ছা ইলেকট্রন ক্লিয়ার, অবস্থান্তরমূল এটা নিয়ে হালকা কথা বলবো, খুবই কম খুবই কম খুবই কম, ওয়েট করো। দেখো অবস্থান্তর, আচ্ছা এই যে ডি ব্লক মৌল দেখলা না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, এই ডি ব্লক মৌল অর্থাৎ 41টা মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে বুঝছো, যেগুলোর ইলেকট্রন বিন্যাস করলে D1 থেকে 9 এর মধ্যে পাওয়া যায়, এটাকে বলা হয় আংশিক পূর্ণ, ঠিক আছে। আর যেগুলো আংশিক পূর্ণ ওগুলাকেই মেইনলি বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল। আমি কি বোঝাতে পারছি? আশা করি বিষয়টা বুঝছো। এখানে আবার একটু কাহিনী আছে, মানে এখানে সুস্থিত আয়ন দিয়ে দেন হচ্ছে অবস্থান্তর মৌল বের করতে হয়। তো এই অধ্যায়ে আসলে ওইখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। সো আলটিমেটলি তোমাকে যতটুকু বললাম তুমি এতটুকু মনে রাখো, ইনশাল্লাহ এখান থেকে কোনো ঝামেলা হবে না। আচ্ছা এখান থেকে আরেকটা কথা একটু তোমাকে ক্লিয়ার করি আমি, এটা শুধু অবস্থান্তর মৌল গেল, হ্যাঁ মানে ডি ব্লকে এই 3 থেকে 12 পর্যন্ত যেগুলো ছিল এর মধ্যে থেকে যাদের ইলেকট্রন বিন্যাসটা মানে সুস্থিত আয়নের, এই কথাটা একটু ভোগাস লাগতে পারে, আমি তোমার ছোট করে একটু বোঝাই, না বোঝালে ভালো লাগবে না ভাই, একটু দেখো তো। মানে জিনিসটা এরকম, দেখো জিনিসটা এরকম, টোটাল এফির কথাটা আমি একটু জাস্ট বলি। দেখো এফি 2+ হয়, 3+ হয়, 2+ হয়, 3+ হয়, আবার কপার সারা জীবন 2+ হয়। মানে এই যে আয়ন যেগুলো হয় না এগুলোকে আমরা বলতেছি সুস্থিত আয়ন। আপাতত এতটুকু মনে রাখো, এখানে আরও ডিপ অনেক কিছু পড়া যায় যেগুলো আমরা টেস্টের পরে পড়বো, আপাতত A+টা পাই, হ্যাঁ। তাহলে কপার 2+, মানে তুমি বুঝতে পারতেছো যে কপার 2+এ পরিণত হয়, তারপরে স্ক্যান্ডিয়াম 3+এ পরিণত হয়, জিঙ্ক 2+এ পরিণত হয়। এই যে প্লাসে পরিণত হচ্ছে মানে সামথিং পরিণত হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলেছি সুস্থিত আয়ন। আগে তোমার ওইটা বের করতে হবে, দেন হচ্ছে তুমি ওইখান থেকে অবস্থান্তর মৌল যাচাই করতে পারবা। একটা বোঝাই দিলে মনে হয় বেটার হয় না? আচ্ছা এই অধ্যায় এতটা ইম্পর্টেন্ট না টপিকটা, তারপর আমি যে কোনো একটা বোঝাই দিই। যেমন ধরো জিঙ্ক 2+। আচ্ছা আগে জিঙ্কেরটা করি। ফার্স্ট হচ্ছে জিঙ্ক, হ্যাঁ এটা যখন তুমি করবা তখন এটা হচ্ছে 3D10 4s2 আসবে দেখবা লাস্টে, ঠিক আছে। তো যখন এটা আসবে জিঙ্ক 2+ যখন বলবা, এই 2+ মানে হচ্ছে একদম লাস্ট শেল থেকে চলে যাবে, লাস্ট শেল থেকে। লাস্ট শেল কোনটা? এই যে এটা, এই যে এটা। তাহলে 4s2 ছিল, 2টা চলে গেছে, গায়েব হয়ে গেছে, ওটা এখন 3D10, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয় সুস্থিত আয়ন। এখন তুমি ডিটা দেখো তো, ডির উপর 10 আছে, এটার মধ্যে কি আছে? 1 থেকে 9 থাকা লাগবে, 10 আছে, তাহলে কি এটা অবস্থান্তর হবে? না, অবস্থান্তর হবে না। ওকে, সো অবস্থান্তর টপিকটা ক্লিয়ার। দেন যদি আসি অন্ত অবস্থান্তর মৌল নামে এমসিকিউতে একটা কথা আসে, এটা একটু ভালোভাবে মনে রাখো। এই যে ড্রয়ারের মধ্যে যেগুলো আছে একটু দেখো, এই যে ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, এই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে যেগুলো আছে, এই যে এখান থেকে শুরু করে এই সব মৌল, এগুলো যা যা আছে সবগুলো হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল, ঠিক আছে। এটা ইনার সাইডে থাকে, এটাকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়, এটাও একটু মনে রেখো। তাহলে ফার্স্ট টপিক শেষ 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 শেষ, এটা নিয়ে আর কথা বলবো না। হয়তো তোমার কাছে টপিকগুলো পড়তে যায় একটু বোরিং লাগতে পারে, রিজনটা হচ্ছে কি মানে ফার্স্টের দিকে তুমি তো আসলে বুঝতেছো না তোমার টার্গেটটা কি, তুমি এটা দিয়ে কী সলভ করতে পারবা। যখন সলভ করবা তখন দেখবা কিরে সবই তো পড়ে আসছি, সবই তো পারতেছি, বিষয়টা এরকম হলো কীভাবে, মানে আমি তো এতটা ফোকাসও দেই নেই। সো ওয়েট করো ওই মোমেন্টটার জন্য। 2 নম্বর দেখো, পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের অবস্থান নির্ণয়, গ্রুপ ও পর্যায় থাকলে পারমাণবিক সংখ্যা নির্ণয়। এটার জন্য আমাদের স্লাইড মেক করা আছে, সো আমরা ওইখানে চলে যাব। দেখো আমাদের এখানে একটা টপিক আছে পর্যায়বৃত্ত ধর্ম। তো ফার্স্ট হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি, এটা একটু বোঝা ট্রাই করো। ধরো তুমি একটা পর্যায়ের বা একটা গ্রুপের
উপর থেকে নিচের দিকে যাচ্ছ বা বাম থেকে ডানে যাচ্ছ বা ডান থেকে বামে আসতেছো, যদি এই টাইপের কোনো কিছু করো তখন তুমি দেখতেছিলা যে আমি যখন বাম থেকে ডানে যাচ্ছি তখন আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে প্রথমটার চাইতে দ্বিতীয়টা একটু, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড মনে করো, এটার চাইতে এটা একটু ছোট, এটার চাইতে এটা আরও ছোট, মানে পর্যায়ক্রমে কোনো কিছু আবর্তিত হচ্ছে। এই টাইপের যে কোনো ধর্ম যদি কখনো আবর্তিত হয় তখন ওটাকে তুমি বলবো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? এখান থেকে তোমার 6টা বা 5টা টপিক পড়তে হবে। আমি ফার্স্টে একদম শর্টকাটে বোঝাবো, খুব বেশি টাইম নিব না, তুমি একটু ভালোভাবে খেয়াল করো। একটা রেখা টেনে দিচ্ছি আমি, বাম থেকে ডানে উপর থেকে নিচে, হ্যাঁ এটা কি বাম থেকে ডানে, তুমি একটু এখানে বাংলা লেখা নিও, বাম থেকে ডানে, এখানে একটু লেখা নিও উপর থেকে নিচে, ঠিক আছে? লেখার পরে বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, জিনিসটাকে এটা একটু আমি তোমার বোঝাচ্ছি, আইত দিয়ে মনে রাখবা, হ্যাঁ বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আমি বোঝাই দিচ্ছি, এটা খাতায় সুন্দর মতো লিখবা যে বাম থেকে ডানে গেলে আইত বাড়ে, আবার উপর থেকে নিচে নামলে আইত কমে। আইত কি এটা নিয়ে কথাবার্তা হবে, সরাসরি পড়াচ্ছি না, টেনশন নাই। ওকে, সো আইত বাড়তেছে আর কমতেছে, জিনিসটা কি আসলে একটু দেখো। যেমন আমি তোমাকে যদি বলি এই যে এখানে 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 আইতটাকে ওইটা একটু পরে বোঝাই, জাস্ট তুমি এটা একটু খেয়াল করো। ধরো আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, মানে আমি যত পটাশিয়াম থেকে এই জিঙ্কের দিকে আগাবো বা ক্রিপ্টনের দিকে আগাবো তত আমার আইতের মানটা বাড়বে। আবার আমি যখন উপর থেকে নিচের দিকে নামবো, যেমন ধরো তোমার আমি এই গ্রুপ দিয়ে বললাম যে এখানে আইতের মান সবচেয়ে বেশি কোন জায়গা, তো তুমি জানো যে উপর থেকে নিচের দিকে নামলে কমে, তার মানে উপরেরটা সবচেয়ে বেশি, এইভাবে এটা আইডেন্টিফাই করতে হয়। এবার একটু দেখি আইত জিনিসটা কি। হ্যাঁ, এই আইতের অতে হচ্ছে অধাতব ধর্ম, অধাতব ধর্ম, খুবই সুন্দর একটা শর্টকাট। হ্যাঁ, এটা তোমার তো সিকিউতে এরকমভাবে দিবে না, আর সিকিউতে দিলেও কেমনে আনসার করবো ওইটা আমরা নেক্সট স্লাইডে বলতেছি ইনশাল্লাহ। এটা হচ্ছে অধাতব ধর্ম, হ্যাঁ ফার্স্টেরটা। দেন আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, ভাই বুঝো, হ্যাঁ আতে হচ্ছে আয়নীকরণ শক্তি। এগুলা কি, এগুলা নিয়ে হালকা কথা হবে, খুব বেশি কথা হবে না, এটা এসএসসি লেভেলে খুব বেশি কথা বলতেও হয় না। ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, হ্যাঁ আচ্ছা। এরপর তাতে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই যে 4টা টপিক একবারে শেষ, এগুলো সবই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, বুঝছো? মানে এগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়, নয় কমে নয় বাড়ে, নয় এটা হয় নয় ওটা হয়, এই টাইপের। মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে গেলে, বাম থেকে ডানে গেলে, উপর থেকে নিচে গেলে, নিচ থেকে উপরে গেলে, ডান থেকে বামে গেলে, যে কোনো কিছু করলে কিছু না কিছু হয়, সেম হারে হয়, এই জন্য এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে অতে অধাতব ধর্ম, আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি, তত তড়িৎ ঋণাত্মকতা। তাহলে টোটাল থিমটা কি দাঁড়ালো? থিমটা দাঁড়ালো এরকম। আমি যদি তোমাকে বলি ভাই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে, তুমি পড়ছো আইত বাড়ে, ওর মধ্যে তো আয়নীকরণ শক্তিও ছিল, তার মানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। আমি যদি বলি উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমে না বাড়ে, তুমি আইতের মধ্যেই এটাকে পড়ছো, তার মানে উপর থেকে নিচে নামলে অবশ্যই ইলেকট্রন আসক্তির মানটা কমে, উপরে সবচেয়ে বেশি নিচে সবচেয়ে কম, এগুলো একটু ফিল করতে হবে। আরেকটা কথা একটু বলি, এখান থেকে বেশি কাজে যেটা লাগবে, মানে তুমি হয়তো এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো, দেখো টোটাল 4টা জিনিস ছিল, 1 2 3 4, এটাকে আবার ঘোরায় আরও 2টা জিনিস লেখা যায়। কিভাবে? আমি তোমাকে বললাম এই যে অধাতব ধর্ম, আমি আইতের জায়গায় এখন ধরো যে অধাতব ধর্ম নিয়ে কথা বলবো। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে। এবার অধাতব ধর্ম যদি বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? কমবে। তাইলে এইটার অল্টারনেটিভ আরেকটা তুমি বের করে ফেলতে পারছো, সেটা কি? ধাতব ধর্ম। অটা কেটে দিলে, মানে এটা আর ওইটা তো উল্টা। সো এইটা যদি বাম থেকে ডানে গেলে বাড়ে তাহলে ওইটা কিন্তু কমবে, আবার এটা উপর থেকে নিচে নামলে বাড়তেছে, সরি কমতেছে। তাহলে ধাতব ধর্ম তুমি যখন বলবো তখন উপর থেকে নিচে নামলে বাড়বে, মানে উল্টা হবে। সো এগুলো খাতায় তুমি তোমার ভাষায় লেখা নাও ভাই, আমি তোমাকে কখনোই বলবো না যে আমি তোমার যেমনি পড়েছি তুমি এমনি লেখো, এই টাইপের কোনো কথাবার্তা নাই, তুমি তোমার ভাষায় লিখে নিবা, সমস্যা নেই। হ্যাঁ, সিমিলারলি এখানে তড়িৎ ঋণাত্মকতা বলছি না, তড়িৎ ঋণাত্মকতা না বলে আমি তড়িৎ ধনাত্মকতা বলতে পারি। বাম থেকে ডানে গেলে এই যে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়তেছে, তার মানে কি তড়িৎ ধনাত্মকতার মানটা কিন্তু কমতেছে। উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমতেছে, তার মানে উপর থেকে নিচে নামলে তড়িৎ ধনাত্মকতার মানটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? সো এইভাবে কন্ট্রাডিকশন করে আরও 2টা তুমি বানিয়ে নিতে পারো, এত এক্সপার্টাইজ হওয়ার দরকার নাই ভাই, আপাতত 4টাই পড়ো। আর একটা জিনিস একটু বলি, আকারের বিষয়টা। হ্যাঁ, আকার জিনিসটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম, কারণ পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে পর্যায়ক্রমে চেঞ্জ হয়, ঠিক আছে? আকারের বিষয়টা তুমি একটা ছোট একটা ওই যে বইতে যেটা দেওয়া আছে ওটা দিয়ে মনে রাখবা, মানে একদম সর্বডানের উপরে, এই যে ডান পাশ উপরে, এই পাশে আমার কিছু নাই। হ্যাঁ, সো ডান পাশের উপরে সবচেয়ে ছোট থাকে, আস্তে আস্তে বামে আসলেও বাড়ে, বামে আসলেও বাড়ে, নিচে গেলে আরও বাড়ে, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা। মানে দেখো, যখন কোনো একটা, এখানে একটা মৌল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, আমি একটু দিয়ে দিই, ধরো A B C D, তো D সবার ডানে আছে এই জন্য ছোট, তার চাইতে বড় কে C, তার চাইতে বড় কে B, তার চাইতে বড় কে A, আবার A এর চাইতে বড়, ধরো এখানে XY দেওয়া আছে, যদি নিচে থাকে তখন আরও বড় হবে, তার মানে A থেকে X বড়, আবার X থেকে Y বড়, এটা X। হ্যাঁ,
এ থেকে এক্স বড়, এক্স থেকে ওয়াই বড়, এই কনসিকুয়েন্সটা একটু মনে রাখো। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এরকম, ভাই বাম থেকে ডানে গেছে, ওটার আকার বাড়বে না কমবে? বাম থেকে ডানে গেছে তার মানে অবশ্যই আকার কমবে। উপর থেকে নিচে নামছে, আকার বাড়বে না কমবে? বাড়বে। নিচ থেকে উপরে গেছে, বাড়বে না কমবে? নিচ থেকে উপরে অবশ্যই কমবে, ঠিক আছে? এভাবে নিজের কাছে নিজে কোয়েশ্চেন করে কন্ট্রাডিকশন ফিল করায় তুমি টোটাল টপিকটাকে আয়ত্ত করবা। আরেকটা কথা একটু ক্লিয়ার করে, আমরা যখন সিকিউ সলভ করবো ওইখানে খুব বেশি কাজে লাগবে। বিষয়টা এরকম, ধরো এই যে টোটাল আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আকার, এই তিনটা জিনিস হচ্ছে সিকিউতে আসে। হ্যাঁ, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আকার। তো আমি আয়নীকরণ শক্তি ভার্সেস ইলেকট্রন আসক্তি নিয়ে 4 নাম্বার একটা স্লাইড বানাইছি, মানে 4 নাম্বার টপিকের। সো ওইখানে এটা নিয়ে অনেক ডিটেলসে অনেক কিছু বলা হবে, খুব বেশি সময় লাগবে না তারপরেও। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, বাকি যে দুটো টপিক আছে দেখো, অধাতব ধর্ম আর হচ্ছে তৈতৃণাত্মকতা, এই দুইটা তো তোমার এই শর্টকাটের মধ্যেই হয়ে গেছে। শর্টকাটের মধ্যে হয়ে গেছে না, তাহলে কিছু বাদ থাকলো, আলটিমেটলি কিছু বাদ নাই। এবার কথা সিকিউতে যেগুলো আসবে, সিকিউতে আসবে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে, একদম মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ, সিকিউ এর জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট, ভাইরাল টপিক, হট টপিক। দেন যদি আসি ইলেকট্রন শক্তি, এটা খুবই কম আসে, বাট কিছু কিছু সময় দেখা যায় যে হালকা পাতলা লিখতে হয়। তো যেটা বলতেছিলাম, এই আয়নীকরণ শক্তি টপিকটা, এটা যখন সিকিউতে আসবে তখন এটার সাথে আমাদের আকারটা সম্পর্ক রেখা ম্যাথগুলো করতে হবে। কীভাবে? একটা ছোটোখাটো উদাহরণ দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। মানে এরকম, ধরো তোমার বলবে যে, কি বলবো আমি, ধরো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম। হ্যাঁ, লি না কে রুবি, আচ্ছা প্রথমে হাইড্রোজেন ছিল, দেই নাই। এই 4টা জিনিস দিয়ে আমি তোমার বললাম এখানে আয়নীকরণ শক্তি বেশি কার কম কার, তখন তুমি এটা ব্যাখ্যা করবা কিভাবে? তুমি তো বুঝতে পারতেছো শর্টকাট অনুসারে যে আয়নীকরণ শক্তি হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে, তাইলে উপর থেকে নিচে নামতেছে এটা। এটা প্রথম গ্রুপের কিন্তু উপর থেকে নিচে নামতেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো উপর থেকে নিচে নামতেছে কিন্তু, তার মানে এখানে আকারটা আস্তে আস্তে বাড়বে। এই যে আমরা দেখছি না, উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। সো আকার বাড়তেছে, বাট আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে বলছে। তুমি প্রত্যেকটা টপিক তোমাকে যাই বলুক না বলুক, তুমি আগে আকারের সাথে তুলনা করবা। মানে বিষয়টা এরকম, উপর থেকে নিচে নামতেছে, ওর আকার বাড়তেছে। আবার আমরা এখান থেকে আরেকটা শর্ত পড়ছিলাম, সেটা হচ্ছে উপর থেকে নিচে যখন নামবে তখন অআয়িতের মানটা কমবে। তার মানে এখানে কিন্তু আয়নীকরণ শক্তির মানটা কমতেছে। তার মানে আকার যখন বাড়ে, আয়নীকরণ শক্তি তখন কমে। তুমি যদি এই লাইনটা জাস্ট মডিফাই করে লিখতে পারো, তোমার 4-এ 4 দিতে বাধ্য। মানে আলটিমেট কথা, তোমাকে আয়নীকরণ শক্তি দিক অথবা ইলেকট্রন শক্তি দিক, তুমি এটা আকারের সাথে সম্পর্কটাকে দেখাবা। এইভাবে বলবা যে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম এর মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ব্যাসার্ধ বিশিষ্ট মৌল হচ্ছে রুবিডিয়াম। উপর থেকে নিচে গেলে যেহেতু আকার বাড়ে, আবার আকার আয়নীকরণ শক্তির উল্টা, মানে এভাবে বললো না, বলবা যে আকার যখন বাড়ে আয়নীকরণ শক্তি তখন কমে। তার মানে এখানে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে রুবিডিয়ামের, সবচেয়ে বেশি হচ্ছে লিথিয়ামের। ঠিক এইভাবে সিকিউগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? ইলেকট্রন শক্তি বললেও সেম, আকার বাড়লে ইলেকট্রন শক্তি কমবে, আকার কমলে ইলেকট্রন শক্তি বাড়বে। এবার একটু ব্যতিক্রম আছে এখানে, ওগুলা নেক্সট টপিক আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এইটা এখানেই শেষ। হ্যাঁ, এর পরবর্তী টপিক দেখো, মৌলের অবস্থান নির্ণয়, গ্রুপ ও পর্যায় নির্ণয়। আচ্ছা, পর্যায় নির্ণয়ের জন্য আমি তোমার একটা শর্টকাট দিছিলাম, ওই শর্টকাটটা তুমি একটু ফলো করবা, ওটা পরে বলতেছি। এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, হয়তো এটা দেখা হয় নাই, সো আমি এখানে আবার বলে দিব, টেনশন নাই। আপাতত বইয়ের নিয়মটা একটু দেখি। বইতে বলা হয়েছে প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে, ঠিক আছে? ফার্স্টে কী করতে হবে ভাই? ফার্স্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্ট যে শেল থাকবে ওটাই অ্যান্সার হবে। লাস্ট শেল একটা উদাহরণ যদি দেখা, ওই যে সোডিয়াম যে করলাম ওইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি আসছিল? 1s², 2s², 2p6, 3s1 আসছিল না? তো এইটার ক্ষেত্রে লাস্ট শেল কী ছিল ভাই? 3। তাহলে 3 নাম্বার পর্যায়ে। এভাবে লাস্ট যেটা থাকবে ওটাই পর্যায়ে, এটা একদম ইজি, এটা নিয়ে তোমাদের ঝামেলা হয় না। ঝামেলাটা হয় গ্রুপে। আচ্ছা, এটা শর্টকাটটা আগে দিয়ে যায় নাও, শর্টকাটটা দেখো, শর্টকাটটা দেখো। শর্টকাট এর আগে একটা ভিডিওতে এটা করানো হয়েছে অলরেডি, হয়তো দেখো নাই, সো আমি এটা আবার করাই দিচ্ছি। পর্যায় নির্ণয়টা 10 সেকেন্ডের আগেই করা যায়, ইভেন ইলেকট্রন বিন্যাস ছাড়াও করা যায়। কীভাবে? তুমি একটা ডিজিট মনে রাখবা, ডিজিটটা হচ্ছে 1, 3, 11, মানে ডিজিটের একটা সিরিজ মনে রাখবা, একটা ম্যাজিক নাম্বার মনে রাখবা, 19, 37, 55, 87। এগুলো তুমি যদি একটু মুখস্থ করতে পারো, 7টা করে 7টা ডিজিট ইনস্টল করবা, 1, 3, 11, 19, 37, 55, 87। এরকম করলে তুমি এখান থেকে পর্যায়টা 5 সেকেন্ডের মধ্যে বের করতে পারবা। কেমন একটু দেখো, এটা 11 বলা হয়েছে না, মানে এখানে তোমার টার্গেটটা এরকম, একটা লাইন মনে রাখবা, তোমার যেই করটাকে টাচ করে যাবে ওইটাই অ্যান্সার হবে, যাকে টাচ করবে না সে অ্যান্সার হবে না। যেমন এখানে কী ছিল ভাই? 11 ছিল, দেখো 1, 3, 11, 3 নাম্বার কর টাচ করছে, সো এটার অ্যান্সার হচ্ছে 3। আবার এখান থেকে ইলেকট্রন বিন্যাস করলেও কিন্তু অ্যান্সার 3ই আসে। যেমন আমি তোমার বললাম, ধরো 87 নাম্বার মৌল, হ্যাঁ
83 নম্বর মৌল, মৌলের নামও জানি না, আমরা এটা দেখবো কত নম্বর পর্যায়ে আছে। তাহলে 1, 3, 11, 19, 37, 55, 87, 87 থেকে কি আছে, যায় নাই। লাস্ট ক্রস করছে কারে, 55কে, 55 কই ছিল 6 নম্বরে, সো এটা কি হবে, ডিরেক্টলি 6 নম্বর পর্যায়ে হবে। ঠিক আছে, এইভাবে পর্যায়ে বের করতে হয়। এটা নিয়ে খুব বেশি কথা বললে গ্রুপ নির্ণয়টা দেরি হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা এটাকে এখানে ক্লোজ করতেছি, দেন গ্রুপ নির্ণয় আসি। দেখো এটার জন্য বইতে যে নিয়মটা আছে ওইটা একটু দেখাই, এটারও শর্টকাট আছে, বাট এখন আপাতত টেস্ট পরীক্ষার জন্য তোমার সিকিউতে ফোকাসটা একটু বেশি দিতে হবে। ঠিক আছে, সিকিউতে ফোকাসটা একটু বেশি দিতে হবে। এর রিজনটা হচ্ছে যে তুমি যদি সিকিউতে মোটামুটি একটা ভালো মার্ক তুলতে পারো, তোমার প্র্যাকটিক্যাল সহ বা সব কিছু মিলাই মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আছে। আর এবার একটু টেস্ট পরীক্ষাতে অ্যাটলিস্ট ধরো যে আমার কেন যেন মনে হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু চাপাবে, মানে যেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন খুব কম আসে বা যেই লোকেশনটা আসলে খুব বেশি ফেমাস না, ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন একটু বেশি দিবে। তো ওইটার ক্ষেত্রে এইটা খুব বেশি কাজে লাগবে। দেখো গ্রুপের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে এস ব্লক, তুমি এখন ব্লক চিনো, ব্লক একদম ক্লিয়ারলি চিনো, হ্যাঁ, দেন পি ব্লক, দেন ডি ব্লক, দেন এফ ব্লক, এইটা জীবনেও আসবে না। সো আলটিমেটলি এটা আমরা মিনিমাইজ করে দিলাম, শেষ। এবার এগুলা থেকে কিভাবে কি করতে হবে, যখন গ্রুপ নির্ণয় করবা তখন ইলেকট্রন বিন্যাস করবে, যেরকম ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস ছাড়াও করা যায়, কিন্তু এটা এখনকার টপিক না, টেস্ট পরীক্ষা পার করো। দেন আমরা এসএসসিতে যখন প্রিপারেশন নিব, মানে এসএসসি পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নিব, তখন খুব সুন্দর একটা শর্টকাট শিখাই দিব না, যেখান থেকে তুমি 10 সেকেন্ডে যে কোনো গ্রুপ নির্ণয় করতে পারবা, যে কোনো মৌলের। হ্যাঁ, তো এখানে এস ব্লকের ক্ষেত্রে কাহিনীটা হয় কি জানো, এই দেখো এটা কিন্তু একটা এস ব্লক মৌল। আমরা যে 1 আর 2 নাম্বার গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে ওগুলোকে এস ব্লক বলতাম না, সোডিয়াম কিন্তু 1 নাম্বার গ্রুপের মৌল। সো ও একটা এস ব্লক মৌল। লাস্টে দেখো এস এর উপর যেটা থাকবে ওইটাই ওর অ্যান্সার হবে। ঠিক আছে, যেগুলো এস ব্লক মৌল হবে, এস ব্লক মৌলের ক্ষেত্রে এস এর পাওয়ার যেটা থাকবে, মানে এস এ যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটাই বেসিক্যালি অ্যান্সার হবে। সো এখানে ইলেকট্রন ছিল কয়টা, একটা। সো সোডিয়ামের ক্ষেত্রে গ্রুপ হবে 1 নাম্বার গ্রুপ। ঠিক আছে, মানে আলটিমেট কথা, এটা একটু বাংলা লিখে নিবা। এস ব্লকের ক্ষেত্রে এস এর পাওয়ার যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, সেটাই গ্রুপ নাম্বার। পি এর ক্ষেত্রে কি হবে ভাই, একটা পি ব্লকের মৌল দিই, ধরো যে নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেন ছোট হয়ে যায়, একটু বড় সরো দিই না, ফসফরাস দিলাম, ফসফরাস কত নম্বর মৌল, 15 নম্বর মৌল। তো এটার ইলেকট্রন বিন্যাসটা কি, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3s² 3p3। ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে মনে হয়, ওকে। ভুল গেলেই কি, তোমার তো বই আছে দেখে নিও তুমি। আচ্ছা 3s² 3p3। হ্যাঁ, এটার ক্ষেত্রে পি ব্লকের ক্ষেত্রে কাহিনীটা এরকম, এই 2 আর 3 যেটা আছে না, মানে আলটিমেটলি এস এর পর যদি কখনো পি থাকে, এস এর পর যদি কখনো পি থাকে, তাহলে ওই এস এর পাওয়ার, পি এর পাওয়ার আর 10, এই 3টা জিনিস যোগ করতে হয়। আবারও বলি, পি ব্লকের ক্ষেত্রে বিষয়টা এরকম, আগে এস থাকবে পরে পি থাকবে, এরকম যদি কোনো কনসিকুয়েন্স পাও কোনো ইলেকট্রন বিন্যাস করে, তাহলে এস এর যে পাওয়ারটা থাকবে 2, আবার পি এর ধরো এখানে 3 আছে, তাহলে 3 আর 2 5, এর সাথে আরও 10 যোগ করে টোটাল কত হবে, ডিরেক্টলি হবে হচ্ছে কতটা এখানে 15। ঠিক আছে, তার মানে ফসফরাস 15 নাম্বার গ্রুপের। সিমিলারলি এইভাবে পি ব্লকের যে কোনো যদি ইলেকট্রন বিন্যাস আসে যে কোনো মৌলে তুমি এভাবে করতে পারবা। এবার ডি ব্লকটা আসে, এটা আরেকটু সহজ। এই যে লাস্টে ডি এর ক্ষেত্রে কী হয় জানো, মানে জিনিসটা এরকম হয়, ধরো যে 3d6 তারপরে 4s2, এটা হচ্ছে আয়রন ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এফি বা আয়রন ইলেকট্রন বিন্যাস। তো এটার ক্ষেত্রে এই ডি ব্লক মৌল এটা যেহেতু, তার মানে এটার ক্ষেত্রে কী হবে জানো, এই যে উপরে যে 6 আছে আর 2 আছে, দুটো যোগ করে দিবা, 8 হবে এটার অ্যান্সার। আয়রন 8 নাম্বার গ্রুপে আছে, এফি 8 নাম্বার গ্রুপে আছে। মানে বিষয়টা এরকম, যদি কখনো এস ব্লক আসে, এস এর পাওয়ার যেটা থাকবে বা এস এর উপর যে কটা ইলেকট্রন থাকবে ওইটাই হবে ওর গ্রুপ নাম্বার। পি থাকলে পি এর আগে এস থাকবে, সো এস এর পাওয়ার, পি এর পাওয়ার প্লাস 10, এই সবগুলো যোগ করলে যেটা আসবে ওইটা হচ্ছে পি ব্লকের গ্রুপ নাম্বার। এরপর যদি আসি ডি এর ক্ষেত্রে, তাহলে ডি এর ক্ষেত্রে কী হবে, ডি এর পরে এস থাকবে। মানে বিষয়টা এরকম, ধরো যে যদি এখানে 4d থাকে, ধরো 4d10 আছে, তারপরে 5s2 আছে, এরকম যদি থাকে তাহলে কিছুই না, জাস্ট এই ডি এর পাওয়ার আর এস এর পাওয়ারটা যোগ করে দিবা। এইটাতে 10 যোগ করতে হয়, ডিতে করতে হয় না। এই হচ্ছে বেসিক্যালি গ্রুপ নির্ণয়ের টোটাল টপিকটা। ঠিক আছে, এখান থেকে মাঝে মাঝে তোমার যে কোনো একটা মৌলে ধরো যে 11 নম্বর মৌল দিয়ে বলছে গ্রুপ নির্ণয় করো, পর্যায় নির্ণয় করো, এই টাইপের কিছু বললে তখন এইভাবে বড় করে অ্যান্সার করতে হবে। এটারও শর্টকাট আছে, আবারও বলতেছি, কিন্তু এখন এটা শেখানোর মতো সময় নেই তোমার। যদি আমি এখন এই গ্রুপ নির্ণয়টা 10 সেকেন্ডে সলভ করানোর জন্য 30 মিনিট একটা ভিডিও বানাই, তুমি কি এখন দেখবা? তোমার কি এখন ওই সময়টা আছে? নাই। টেস্টের পরে একটা অহরহ সময় পাবা, আমি মনে করি মোটামুটি এবার টেস্টের পরে ভালো একটা সময় পাবা, কারণ সামনে নির্বাচন কখন কী হয় বলা যায় না। ঠিক আছে, সো যে ডিউরেশনটা পাবা ওইটার মধ্যে আমরা এখান থেকে আর অনেক কিছু সলভ করে দিব না, মানে এখানে আরও কতটা কম সময়ের মধ্যে কতটা ডিপলি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস বলো, গ্রুপ নির্ণয় বলো, অবস্থান নির্ণয় বলো, পর্যায় নির্ণয় বলো, 10 সেকেন্ডের মধ্যে করা যায়, ওটা দেখাই দিব। বাট এখন না, হ্যাঁ একটু সময় দিও আমারে, আমরা নেক্সট ইনশাআল্লাহগুলো করবো। তাহলে এই টপিক নিয়ে আর কোনো কথাবার্তা নাই, আমরা নেক্সট টপিক একটু আসি। স্লাইড প্রায় শেষের দিকে, ভয়ের কিছু নাই ভাই, ভয়ের কিছু নাই, ওয়েট করো। এখানে কি বলা হয়েছে, গ্রুপ ও পর্যায়ে থাকলে পারমাণবিক সংখ্যা নির্ণয়, এটার জন্য শর্টকাটটা দিতে হবে ভাই, এটা শর্টকাট ছাড়া কোনো ওয়ে নাই। কারণ এটা তুমি যখন সিকিউতে অ্যান্সার করবা, সিকিউতে তুমি যখন একটা বক্স দেওয়া থাকবে, ওইখান থেকে এরকম মৌল আইডেন্টিফিকেশন করবা,
আইডেন্টিফাই করবা তখন তোমার এই শর্টকাট ইউজ ছাড়া আপাতত কোনো সাবস্টিটিউশন নাই। কারণ হচ্ছে কি, তোমার দেখাইতে হবে না যে তুমি 14 নাম্বার গ্রুপে আর 5 আছে, এটা একটু লেখানি দাঁড়াও তো, এগুলো সব হচ্ছে গ্রুপ, হ্যাঁ, এটা হচ্ছে পর্যায়, এটা পর্যায়, হ্যাঁ, এদিকে যেগুলো আছে এগুলো গ্রুপ, এই 14, 15, 16 এগুলো গ্রুপ, আর এগুলো হচ্ছে পর্যায়। এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো যেটা বলতেছিলাম, এই ABC তুমি যদি না চিনো তাহলে কি তোমাকে যদি এরকম বলা হয় যে তুমি A to B বের করো, তুমি কি বের করতে পারবা? তুমি A আর B যদি না চিনো, পসিবল না। এরপর যদি আসি তোমাকে, ধরো আমি বললাম যে ABC 3টা মিলে একটা যৌগ বানালাম মনে করো, হ্যাঁ, তুমি এটা চিনোই না যে A কোনটা, B কোনটা, C কোনটা, তুমি কি এটা লিখতে পারবা না। এখানে ABC এগুলো হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়, মানে এগুলো আসলে এক্স্যাক্ট কোনো মৌল না, ঠিক আছে? তো এইটা বের করার জন্য একটা শর্টকাট আছে এখানে, আমি শর্টকাটটা আমার নিজের বানানো, সো তুমি ভালোভাবে দেখলে আশা করি এই টাইপের কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? গ্রুপের ক্ষেত্রে শর্টকাট ছিল, বাট এখন ওটা দেখানোর মতো সময় পাইলাম না। তো যেটা বলতেছিলাম, দেখো 14 নাম্বার গ্রুপে আর 5 নাম্বার পর্যায়ে, 14 নাম্বার গ্রুপে 5 নাম্বার পর্যায়ে কোন মৌল আছে এটা কেমনে বের করবা? এটার জন্য তুমি এই শর্টকাটটা ইউজ করবা, ডিরেক্ট মুখস্থ, বোঝাবুঝির কিছু নাই, মুখস্থ করো, সলভ করে দেখা, এমনি যা সলভ করে দিবা, জাস্ট হয়ে যাবে। এটা খাতার মধ্যে করো না এই সূত্র লিখে, এটা তুমি নিজে মনে মনে ক্যালকুলেশন করবো অথবা রাপ করে নিতে পারো। দেখো গ্রুপ কত ভাই এর ক্ষেত্রে, আমরা এ বের করতেছি, হ্যাঁ, এ বের করতেছি, এর ক্ষেত্রে গ্রুপ কত? এর ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 14 নাম্বার গ্রুপ, নাও 14 দিলাম, প্লাস হাত জিনিসটাকে ওই যে একটু আগে যে একটা ডিজিট ইনস্টল করলাম না, 1, 3, 11, 19, 37, 55, 87, 7টা করে 7টা ডিজিট ইনস্টল করলাম না, ওই 7টা ডিজিটের 5 নাম্বারে কে আছে সেটা তোমার জিজ্ঞাসা করছে। মানে হাত বলতে বোঝায় এখানে যে মার্কটা থাকবে ওই মার্কে কে ছিল তারে বসাইতে হবে। যেমন এখানে 5 নাম্বার আছে, সরি, 1, 3, 11, 19, 37, তাহলে আমি এখানে 37 বসাবো, কারণ 5 নাম্বারে 37 ছিল, ঠিক আছে? তারপরে কি আছে? -1, এটা 1, হ্যাঁ, লেখা হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি বোঝাই দিলাম। তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা পাবা, এটা কত আসবে রে? 10, 11, 50 আসবে মনে হয় না? হ্যাঁ, 50 আসবে মনে হয়, 50 আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মানে 14 নাম্বার গ্রুপে 5 নাম্বার পর্যায়ে যে মৌলটা আছে এটা 50 নাম্বার মৌল। চলো একটু ফিল করি আমরা জিনিসটা। 14 নাম্বার গ্রুপ কই, যে এটা 14 নাম্বার গ্রুপ, 5 নাম্বার পর্যায়ে কই রে? 1, 2, 3, 4, এই যে 14 নাম্বার গ্রুপ 5 নাম্বার পর্যায়ে, এই যে SN 3, 50 নাম্বার, ঠিক আছে? মিলে গেছে কিন্তু, হ্যাঁ। সিমিলারলি তুমি যদি পরেরগুলো করো তাও মিলে যাবে। তারপর আমি তোমার একটা করে দেখাই, আর এখানে একটা এক্সেপশন আছে, ওটাও দেখাই দিই। বিষয়টা হচ্ছে, একটা কথা একটু বলে দেই, এটা যখন কি করবা তখনও মিলবে। এটার ক্ষেত্রে কি হবে, মানে বি যখন বের করবা, বি এর ক্ষেত্রে গ্রুপ কত? বি এর ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 16, তাহলে 16 প্লাস গ্রুপ 16 প্লাস দিলাম, দেন 4 নাম্বারে কে ছিল? 1, 3, 11, 19, তার মানে 16 + 19 -1 ছিল, -1 করবা, এটা মিলা যাবে। কিন্তু 3 নাম্বারটা মিলবে না, এটা মিলবে না। সি বের করতে গেলে এই সূত্র দিলে মিলবে না। কেন ভাই? রিজনটা একটু বলি, ভয়ের কিছু নাই, সূত্র ভুল লেখি নাই। এখানে টোটাল 17 নাম্বার গ্রুপ বলছে আর 7 নাম্বার পর্যায়ে বলছে। তো 17 নাম্বার গ্রুপে 7 নাম্বার পর্যায়ে যে মৌলটা আছে এই মৌলটা হচ্ছে সি মৌল। এখন সি মৌলটা বের করার জন্য তোমার একটা ঝামেলার শিকার হইতে হবে। কোনটা ভাই? 7 নাম্বার পর্যায়ে আর 6 নাম্বার পর্যায়ে কিন্তু 14টা মৌল হিডেন ছিল, যেগুলো তুমি দেখতে পারো না। আমাদের পর্যায় সারণীর সৌন্দর্য যাতে নষ্ট না হয় এই জন্য বেসিক্যালি ওগুলারে আলাদাভাবে একটা সিরিজ করা হয়েছে। তো ওই দুইটা পর্যায়ের মৌল তুমি যদি ডিরেক্টলি মানে এখানে হিডেন না রাখো, মানে তুমি এখানে কি করতেছো দেখো তো, -1 দিচ্ছ, বাট ওই 14টা মৌলের কোনো কিছু কি এখানে করছো? মানে বিষয়টা এমন হয়ে গেল না যে 5 নাম্বার 4 নাম্বার এই রোগুলা যেমনি সলভ করছি, আবার আমরা 6 নাম্বার 7 নাম্বারও সেম নিয়মে সলভ করতেছি। এটা কি সম্ভব না, কারণ ওর মধ্যে কিছু মৌল হিডেন আছে। সো 14টা মৌল যে হিডেন আছে, তাহলে তুমি যখন সি বের করবা, একটু বিষয়টা খেয়াল করো, সি এর ক্ষেত্রে গ্রুপ ছিল কত? 17, তারপরে মাঝে প্লাস, হাত ছিল কত ভাই? 7 নাম্বারে কে ছিল? 1, 3, 11, 19, 37, 55, 87, 7 নাম্বারে 87 ছিল। 87 দিবা, -1 করবা, দেখবে অ্যান্সার মিলতেছে না। এই অ্যান্সারের সাথে তুমি যখন 14 যোগ করবা তখন মিলবে। কেন 14 যোগ করবো ভাই? 14 যোগ করবো হচ্ছে ওই 14টা মৌল হিডেন ছিল তাই, ঠিক আছে? তার মানে তুমি ফর্মুলাটা লেখার পরে নোট যখন করবো তখন এটার পাশে একটু লেখা নিবা যে 6 এবং 7 নাম্বার পর্যায়ে বললে এখানে +14 হবে। তুমি এটা করলে তাহলে অবভিয়াসলি মিলে যাবে। আমি ক্যালকুলেশন করলাম না, একটু করে দেখো, না মিললে তুমি তখন কমেন্ট বক্সে আমার বইলো, হ্যাঁ? ঠিক আছে, শেষ, তাহলে এটাও শেষ, টপিক শেষ। তারপর আয়নীকরণ শক্তি ভার্সেস ইলেকট্রন শক্তি।
খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা আমাদের বেসিক লেকচারের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। সো আপাতত খুব বেশি পরিমাণে বোরিং ফিল করার কিছু নাই, খুব বেশি সময় আর লাগবে না। এতক্ষণ পর্যন্ত যেহেতু সাথে আসো, আরেকটু সাথে থাকো, ইনশাল্লাহ এমসিকিউ সিকিউ যখন সলভ করবো তখন মনে হবে যে ভগবান জব দেতা হে, কি যেন বলে না ওটারে, মানে ছাপ্পার ফারকে দেতা হে, এসাই কুছ হোগা ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমরা এখানে ফার্স্টে আয়নীকরণ শক্তি ভার্সেস ইলেকট্রন শক্তির প্রথম পোর্শনটা নিয়ে লেখাপড়া করব, অর্থাৎ আয়নীকরণ শক্তি নিয়ে লেখাপড়া করব। আমি তোমাকে আগে একটু বোঝাই বলি। ধরো সোডিয়াম আছে, এই সোডিয়াম হচ্ছে প্লাস, তো না সরি, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, ঠিক আছে। যদি একমোল ধাতু, কথাটা ভালোভাবে বুঝো, যে লাইনটা লেখছি এটাকে একটু বাংলাতে রবীন্দ্রনাথের মতো বলার ট্রাই করব, ঠিক আছে। তাহলে ফার্স্টে কী করছে, এখানে একমোল ধাতু একমোল ইলেকট্রন ত্যাগ করে, মোল কি এত বোঝার দরকার নেই, তুমি এটা ইউজ করো জাস্ট, ওই যে একটু ফর্মালিটি জাস্ট, হ্যাঁ। তাহলে কি জানো, একমোল ধাতু একমোল ইলেকট্রন ত্যাগ করে, দিস ইজ ত্যাগ, হ্যাঁ, ত্যাগ করে একমোল একক ধনাত্মক আয়ন সম্বলিত মৌলে পরিণত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। ভাই আমি এটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। আমি কি কথাটা বোঝাতে পারছি? এখানে সোডিয়াম না, যে কোনো কিছু হইতে পারে। পটাশিয়াম ধরো প্লাসে কনভার্ট হয়েছে, পটাশিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, তাহলে বিষয়টা কি, একমোল ধাতু একমোল ইলেকট্রন ত্যাগ করে একমোল একক ধনাত্মক আয়ন সম্বলিত মূলক বা মৌলে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। সংখ্যাটা বললাম, লিখলাম না, লিখতে অনেক টাইম লাগবে, ঠিক আছে। আমি তোমারে বোঝাই দিলাম যে তুমি জিনিসটা লিখবা কই থেকে। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার বিষয় হচ্ছে এখানে তোমার যেটা প্যাচ লাগাবে, আমি ডান পাশে লিখে রাখছি, একটু ভালোভাবে দেখো। এই আয়নীকরণ শক্তি তুমি কিন্তু জানো, আমি একটা পর্যায়ে লিখি, দেখো লিথিয়াম, বেরিলিয়াম, দেন হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সরি ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে। টোটাল এখানে যে মৌলগুলো আছে একটু দেখো, 6, 7, 8টা মৌল আছে প্রবাবলি, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে একটু দেখো, তোমার জিনিসটা হওয়ার কথা ছিল কি, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কিন্তু বাড়ে। আমি ওই যে বলছি না, অআইদ বাড়ে, তার মানে আয়নীকরণ শক্তিও বাড়ে, তার মানে জিনিসটা হওয়ার কথা ছিল কিন্তু এরকম, জিনিসটা হওয়ার কথা ছিল কিন্তু এরকম, হ্যাঁ। নিয়ন, আচ্ছা একটা কথা একটু বলে দিই, এই যে লাস্ট যে শেলটা থাকে না, মানে আমাদের অ্যাবসোলিউট জিরো শেল যেটা, ওই অ্যাবসোলিউট জিরো শেলের আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন শক্তি বলো, তড়িৎ মান বলো, সবই প্রায় শূন্য, মানে টেন্স টু শূন্য, ঠিক আছে। সো এটা বাদ দিলাম, আমি এটা নিয়ে কথা বলবো না, এটা প্রায় শূন্যই হয়ে গেছে মনে করো, ওকে। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন শক্তি সবই প্রায় শূন্য। তাহলে লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত জিনিসটা হওয়ার কথা ছিল এরকম, যে ওর চাইতে ওর বেশি, ওর চাইতে ওর বেশি, এরকম করতে করতে এদিকে যাওয়ার কথা ছিল, কারণ আমরা পড়ে আসছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কিন্তু এখানে আবার দুটো এক্সেপশন পাওয়া যায় ভাই। এক্সেপশন কোনটা? এই এক জোড়া আর এই এক জোড়া। এইটার ক্ষেত্রে বেরিলিয়াম ইজ লেস দেন বোরন না হয়ে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন হয়ে যায়, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে নাইট্রোজেন ইজ লেস দেন অক্সিজেন না হয়ে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন হয়ে যায়, মানে আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনই বেশি হয়ে যায়। আরেকটা জিনিস এখানে হয়তো দেখতে পাচ্তেছে, এই যে প্রথম দুইটা পড়ানো শেষ হয়ে গেছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। জিনিসটা দেখো, ম্যাগনেসিয়াম ইজ লেস দেন অ্যালুমিনিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার হয়। এটা হওয়ার কথা ছিল না, এটা উল্টা হওয়ার কথা ছিল। এখানে 4টা জিনিস লিখছি, আল্লাহর রহমতে, অশেষ রহমতে, ডিরেক্টলি নোটে কোনো কিছু না বুঝে আগে তুলো, তারপরে বুঝো। এই 4টা জিনিস হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। ইলেকট্রন শক্তির ব্যতিক্রম আছে মাত্র একটা, বাট আয়নীকরণ শক্তির 4টা। ব্যতিক্রমটা কেন হয়েছে এটা আমি তোমার বোঝাচ্ছি। দেখো, ধরো এখানে আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বাড়তেছিল, এটা একটা গ্রাফ আকারে দেখায়, দেখো আরও সুবিধা হবে তোমার জন্য, হ্যাঁ। এই যে লিথিয়াম ছিল মনে করো এই জায়গায়, এটা একটা গ্রাফ আঁকাচ্ছি আমি। লিথিয়াম ছিল এই জায়গায়, লিথিয়াম বাড়তেছিল, লিথিয়াম থেকে বেরিলিয়াম পর্যন্ত আসছে, বাড়ছে। বেরিলিয়ামের পরে আবার বোরন হয়েছে, তখন এই যে কিন্তু উল্টা হয়ে গেছে। বেরিলিয়ামের পরে বোরন বাড়ার কথা ছিল না, বাইরে উল্টা হয়েছে, তার মানে এই যে কমছে, কিন্তু গ্রাফটা নিচের দিকে আসতেছে। তারপরে কি হয়েছে, আবার বাড়ছে, এই যে বাড়ছে। তারপরে কি হয়েছে, এখানে আবার বাড়ছে, কার্বন থেকে নাইট্রোজেন বাড়ছে, আচ্ছা আবার বাড়লো, এই যে এতখানিক বাড়ছে। নাইট্রোজেন থেকে অক্সিজেন, এটা কিন্তু আস্তে আস্তে মানে বাড়ার কথা ছিল, বাট কমে গেছে, ঠিক আছে। এই যে অক্সিজেনটা কম, নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের কম, তার মানে এই যে কমতেছে। এরকম একটা কার্ভ সামথিং ক্রিয়েট হয়। আমি কি আঁকাইলাম আমি জানি না, মানে আমি জাস্ট তোমার বোঝানো ট্রাই করলাম যে এখানে কিন্তু একদম সোজাসুজি যাওয়ার কথা ছিল, মানে জিনিসটা এরকম হওয়ার কথা ছিল যে আস্তে 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 বাড়তেছে খালি, বাট এখানে দুইটা জায়গাতে স্টপেজ পায়, এখানে একটা স্টপেজ, এখানে একটা স্টপেজ, এরকম দুইটা স্টপেজ পায়, দুইটা জায়গাতে এই যে এক্সেপশন পায়। এই এক্সেপশনটা কেন পায়? বেরিলিয়াম বোরনের চাইতে ছোট হওয়ার কথা ছিল আয়নীকরণ শক্তির মান, কিন্তু বড় হয়ে যায়। আবার নাইট্রোজেন অক্সিজেনের চাইতে বড় হয়ে যায়। এটা কেন হয়? এই কেন হয়টাই বেসিক্যালি তোমার হচ্ছে সিকিউতে আসবে। তো সিকিউতে এটা আসলে অ্যান্সার কীভাবে করবো আমি তোমাকে রুট ধরাই দিচ্ছি, এরপর তুমি কাজী নজরুল ইসলাম হও বা রবীন্দ্রনাথ হও অথবা লালন শাহ হও, যেমনে পারো ডিরেক্টলি সব ব্যাখ্যা করে মার্ক ফুল নিয়ে আইসো, হ্যাঁ।
তো দেখো বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের বেশি কেন হয়, এই টপিকটা বোঝার জন্য তোমার একটা কনসেপ্ট সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। দেখো আমি এই পোর্শনটার মধ্যে জিনিসটা বোঝাচ্ছি, তুমি অলওয়েজ মনে রাখবা ধরো যে এসের মান সর্বোচ্চ 2 হইতে পারে, হ্যাঁ, তারপর ডি এর মান সর্বোচ্চ 10 হইতে পারে, পি এর মান সর্বোচ্চ 6 হইতে পারে, ঠিক আছে, এটা একটু মনে রাখো, আপাতত মনে রাখো। এবার এটা না হয়ে এটা অর্ধপূর্ণ হইতে পারে, এখানে 2 ছিল এখানে 1 হইতে পারে, এখানে D10 ছিল এখানে D5 হইতে পারে, এখানে P6 ছিল এখানে P3 হইতে পারে, এটাকে বলা হয় অর্ধপূর্ণ হওয়া, মানে টোটালটুকুর অর্ধেক থাকা। তো এইটার একটা শক্তি আছে, এটার একটা শক্তি আছে। আবার আরেকটা জিনিস হইতে পারে, ধরো এস এর মান এখানে 2 হয়েছে 1 হয়েছে, এস এর মান আর কি হইতে পারে ভাই, এস এর মান 0 হইতে পারে, এস এর মানটা 0 হইতে পারে। তারপরে ডি এর মান 5 আর 10 বাদে যে কোনো কিছু হইতে পারে। আমি এখানে ডি এর উপরে এখানে তুমি একটু লেখা নিও তো, যে কোনো, আমার এখানে জায়গা কম তো আমি লিখলাম না, হ্যাঁ, যে কোনো কথাটা একটু লেখা নিও। আবার এখানে একটু লেখো, জায়গা কম, আমি এখানে নিচে লিখতেছি। পি এর মানটা 3 আর 6 ধরছে, এটা বাদে যে কোনো কিছু হইতে পারে, যেমন 1 হইতে পারে, 2 হইতে পারে, 0 হইতে পারে, তারপরে ধরো যে 5 হইতে পারে, 4 হইতে পারে, এগুলো হইতে পারে না। মানে আলটিমেট কথা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণ, এটা পরিপূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা আংশিক পূর্ণ, মানে এটা অর্ধপূর্ণও না পরিপূর্ণও না, এটা অর্ধপূর্ণ আর পরিপূর্ণ বাদে যে কোনো কিছু এস এর পাওয়ার যে কোনো কিছু, ডি এর পাওয়ার যে কোনো কিছু, পি এর পাওয়ার যে কোনো কিছু, কিন্তু এগুলো হওয়া যাবে না। মানে বিষয়টা এরকম, এস এর পাওয়ার যদি 2 হয় ওর লাইফে কিন্তু আর কোনো চাওয়া পাওয়া থাকে না, কারণ এস এর সর্বোচ্চ ইলেকট্রন আটতেই পারে 2টা, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, অর্ধেক থাকলে অর্ধপূর্ণ। মানে বিষয়টা এরকম, যদি কখনো সবগুলা পূর্ণ থাকে ওইটার শক্তি সবচেয়ে বেশি হয় ভাই, সবগুলা যদি পরিপূর্ণ থাকে তাহলে ওটার শক্তি সবচেয়ে বেশি হয়। পি এর লাইফে কোনো চাওয়া পাওয়া নাই, ডি এরও নাই, এস এরও নাই। আবার এইটার ক্ষেত্রে দেখো ওরা অর্ধপূর্ণ হওয়াটাও কিন্তু একটু সুস্থিত হওয়া, ঠিক আছে। সো ওর চাইতে বেশি স্ট্যাবিলাইজড, যার কারণে ও একটু বেশি সুস্থিত। সো আলটিমেটলি শক্তি সবচেয়ে বেশি হয় তার যে পুরোপুরি পূর্ণ থাকে, শক্তি তার চাইতে একটু কম হয় তার যে অর্ধপূর্ণ থাকে, আর শক্তি একদম কম হয় তার যে অর্ধপূর্ণও থাকে না আবার পুরোপুরি পূর্ণও থাকে না। এবার দেখো তুমি এই কথাটা কত সুন্দরভাবে বুঝো, আমি তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাই ভাই। দেখো বেরিলিয়াম আর হচ্ছে বোরন, এগুলো বাসায় কইরো, হ্যাঁ, আমি তোমার ধরাই দিচ্ছি, তুমি জাস্ট করবা, ঠিক আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 4 নম্বর মৌল, তাইলে 1s² 2s²। দেখো তো লাস্ট শেলে কি আছে ভাই, বেরিলিয়ামের লাস্ট শেলটাতে কি আছে দেখো তো, লাস্ট শেলে আছে কি স্কোয়ার না, আচ্ছা এসের উপর স্কোয়ার, এসের উপর স্কোয়ার থাকলেই তো পাওয়ার সবচেয়ে বেশি, ওর কেয়ার লাইফে কোনো চাওয়া পাওয়া আছে নাই, ওকে। তার মানে আচ্ছা তাহলে এখানে বেরিলিয়ামের লাস্ট শেলে এসের উপর স্কোয়ার আছে, সো এসের উপর স্কোয়ার থাকলেও শক্তি সবচেয়ে বেশি, কারণ এটা মানে একদম পুরোপুরিভাবে পূর্ণ। আর এটার ক্ষেত্রে অর্ধপূর্ণ হলে আরেকটু শক্তি কম হইতো। এবার আমরা পরেরটা দেখি তো একটু, বোরন কত নম্বর মৌল ভাই, 5 নম্বর মৌল, তাহলে একটু লেখো 1s² 2s² 2p² কত হবে, 1 হবে, ঠিক না। তো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো তো, এটার ক্ষেত্রে খেয়াল করো তো, লাস্ট শেলটা কি ভাই, এই যে 2p, লাস্ট অরবিটালটা হচ্ছে p, সো 2p এর ক্ষেত্রে 1 আছে, p এর ক্ষেত্রে 1 থাকলেও কি সর্বসম্পূর্ণ না, স্বয়ংসম্পূর্ণ না, বা ওর লাইফ আরও চাওয়া পাওয়া আছে। p এর ক্ষেত্রে এখানে যদি 6 থাকতো তাহলে আমি বলতাম যে এটাও মানে এটার আয়নীকরণ শক্তিটা অনেক বেশি, সো যেহেতু নাই তার মানে এটা হচ্ছে কম শক্তি সম্পন্ন। এই জন্য বেসিক্যালি বোরনের চাইতে বেরিলিয়ামের বেশি হয়েছে। আর একটা উদাহরণ দিলে আরও বুঝবা, কোনটা দিব নাও, আমি আর আমার প্রিয় তোমারটাই দিই, PRS, হ্যাঁ। তো সালফার হচ্ছে 16, ফসফরাস 15, তাহলে ফসফরাস যদি করো তুমি ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা 3s3 আসতেছে, তারপরে হচ্ছে 3p⁻³ আসতেছে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো তো, একটু ভালোভাবে খেয়াল করো, এইটার ক্ষেত্রে লাস্ট শেলটা কি ভাই, p এর উপর কত আছে 3, তাহলে এটা কোন সেগমেন্টে পড়ছে, এটা কিন্তু যে এখানে পড়ছে সেকেন্ড সেগমেন্ট, মানে অর্ধপূর্ণ সেগমেন্ট, ওকে 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 বুঝলাম। এরপর আরেকটা কি আছে s, তাহলে s এরটা করো তো, s এর ক্ষেত্রে যখন করবা তখন কি আসবে, 3s² আসবে, 3p⁴ আসবে। ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে তুমি দেখতে পারবা, হ্যাঁ। আর ইলেকট্রন বিন্যাস কেমনে করতে হবে, ওই যে কোনটার পর কোনটা বসে এটা আমি তোমার বোঝাই দিচ্ছি আরেকবার, টেনশন নিও না। তাহলে এখানে কি বলতেছিলাম, 3s² 3p⁴, এইটার ক্ষেত্রে দেখো লাস্টে কি আছে p এর উপর কি আছে 4, একটাতে আছে 3 একটাতে আছে 4, তাহলে বেশি স্ট্যাবল কোনটা, যেটা বেশি স্ট্যাবল ওইখানে কিন্তু আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি থাকে। তাহলে দেখো তো ফার্স্ট সেগমেন্টের মধ্যে কেউ আছে 3 আর 4 না, p এর মান 6 হইলেও এটা শক্তি সবচেয়ে বেশি হইতো, এর চাইতে কম p এর মান 3, p এর মান 3 হইলে অর্ধপূর্ণ হয়, শক্তিটা এটার চাইতে কম হয় কিন্তু এগুলার চাইতে বেশি হয়। আর p এর মান যদি কখনো 4 হয় তার শক্তি সবচেয়ে কম। তুমি যদি এইটার শক্তিকে E1 ধরো, এইটার শক্তিকে তুমি যদি E2 ধরো, আবার এইটার শক্তিকে তুমি যদি E3 ধরো, তাহলে কিন্তু সবচেয়ে বেশি শক্তি ওর, তারপরে ওর, তারপরে ওর, মানে ওর শক্তি সবচেয়ে কম। সো P4 এর পাওয়ার বা P4 এর শক্তি এফিসিয়েন্সি হচ্ছে আমাদের P3 এর চাইতে কম। দ্যাটস ওয়াই এখানে আমি আগে যাইতে পারি নাই, হ্যাঁ, এখানে আগে চলে গেছে কে, দ্য প্রিয়তমা। সো P ইজ গ্রেটার দ্যান S।
দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি বুঝতে পারছো। সো এইভাবে বেসিক্যালি তুমি যদি চাও এটা ব্যাখ্যা করতে পারো, তুমি চাইলে এটাও ব্যাখ্যা করতে পারো। তো এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম হওয়ার কারণ এবং আয়নীকরণ শক্তির সংজ্ঞা সব কিছু এখান থেকে শেষ হয়ে গেছে। এতটুকু পড়লেই তুমি এখান থেকে এমসিকিউ সিকিউ সবই আনসার করতে পারবা, ঠিক আছে। এরপর যদি ইলেকট্রন আসক্তির বিষয়টাতে একটু আসি, এটা একটু ভালোভাবে খেয়াল করো তো। ইলেকট্রন আসক্তি এটা কিভাবে কি করতে হবে, এটার জন্য তোমার তেমন কিছু পড়তে হবে না, তুমি জাস্ট এর উল্টা বিক্রিয়াটা মনে রাখবা। মানে বিষয়টা এরকম, আগের বার ইলেকট্রন ত্যাগ করা হয়েছিল না, এবার ইলেকট্রন গ্রহণ করা হবে। ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, ওর মন খারাপ, তো গ্রহণ করে ও ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ঠিক আছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এই কনসিকোয়েন্সের জন্য যে পরিমাণ শক্তি নির্গত হবে, আগের বার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে এক মোল ধাতু এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, ওইটা ছিল আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন শক্তির ক্ষেত্রে সবই উল্টা। দেখো ধাতু বলছিল না, এটা অধাতু বলো, তাহলে এক মোল অধাতু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত হতে, এক মোল অধাতু এক মোল ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক, একক ঋণাত্মক কেন, এখানে কি তিনটা মাইনাস আছে না, একটা মাইনাস, এই জন্য বললাম একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এবার কিন্তু আর প্রয়োজন না, প্রয়োজন ছিল কখন, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। যে পরিমাণ শক্তি নির্গত হবে ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টলি ইলেকট্রন শক্তি। হ্যাঁ, সো ইলেকট্রন শক্তির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সংজ্ঞাটা একটু লেখা নিও, যেটা বললাম এটা সুন্দর মতো লেখা নিও, আশা করি কই থেকে আসে সেটা বুঝতে পারছো। তো ইলেকট্রন শক্তির ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লাস্টের শেলে আমরা এই যে 17 নম্বর গ্রুপের ফার্স্টে দুটো মৌল আছে না, ফ্লোরিন আর ক্লোরিন, এই দুটার মধ্যে একটু ঝামেলা করে। ঝামেলাটা আমি তোমার একটু বোঝাই বলি, ঝামেলা আরও কয়েকটা জায়গাতে আছে কিন্তু ওগুলো ইন্টারমিডিয়েট লেভেলে, আপাতত তত কিছু লাগবে না। সো ফ্লোরিন আর ক্লোরিন নিয়ম অনুসারে কার ইলেকট্রন শক্তির মান বেশি হওয়ার কথা ভাই বলো তো, আমি কিন্তু এক্সেপশন পড়াচ্ছি আর এখান থেকে কোয়েশ্চেনগুলো আসবে। হ্যাঁ, কেমিস্ট্রির কোয়েশ্চেন বেশিরভাগই এক্সেপশন থেকে আসে। ওকে, তো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে আমরা জানি বাম থেকে ডানে গেলে অয়েদ বাড়ে, মানে ইলেকট্রন শক্তি বাড়ে, তাহলে উপর থেকে নিচে নামলে কমবে, তাহলে কম হওয়ার কথা ছিল ওর, মানে জিনিসটা হওয়ার কথা ছিল এরকম, ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা হয় না। এটা না হয়ে হয় কি, ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন। তো এইটারও অনেক সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যায় আয়নীকরণ শক্তির মতো, কিন্তু আমি বিগত 10-15 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এরকম কোনো কোয়েশ্চেন পাই নাই যে ইলেকট্রন শক্তির ব্যতিক্রমটা কেন ঘটছে। যেহেতু বোর্ড কোয়েশ্চেন এই পর্যন্ত আসে নাই, সো তুমি আপাতত একটু মানে এটা এভাবে মনে রাখো যে এক্সেপশনটা ঘটার একমাত্র রিজন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। বোঝাইলে অনেক কিছুই বোঝানো যাবে, বাট আমি চাচ্ছি না, তোমার যেটুকু লাগবে, যে বললাম না যতটুকু লাগবে ততটুকুই পড়বা, তাহলে এইটার রিজনটাকে, এটার রিজনটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, ঠিক আছে ভাই, ঠিক আছে। মানে এইটা না হয়ে এটা কেন হয়েছে, যদি এটা কখনো এমসিকিউতে আসে তখন এটার অ্যান্সার হবে হচ্ছে ইলেকট্রন ঘনত্বের কারণে। ইলেকট্রন ঘনত্বের একটা ঝামেলা হয়, অনেক কিছু বোঝানো যায়, বাট আমি এখন এটা বোঝাবো না, ঠিক আছে। এখন তোমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই পড়াইলাম, নেক্সট আবার পড়াই দেবো ইনশাল্লাহ যখন লাগবে তখন। তাহলে এই টপিকটাও শেষ। হ্যাঁ, ক্লোজ দেন এই যে একদম লাস্ট টপিকে চলে আসছি। এরপর আরেকটা টপিক আছে হয়তো, দেখো ইতিহাস, সকল বিজ্ঞানীদের সূত্র। বোরিং লাগতেছে ঠিক না, অনেকগুলো টপিক পড়লাম আমরা, প্রায় ধরো যে এই অধ্যায়ের 80% শেষ হয়ে গেছে। তো এখন এই টপিকটা পড়ার পরে আমরা হালকা একটু ব্রেক নেওয়ার ট্রাই করবো। ব্রেকটা কীভাবে নিব এটা পরে বলতেছে, আগে এই টপিকটা একটু দেখো। সকল বিজ্ঞানীদের সূত্র, যতগুলো বিজ্ঞানী এই পর্যন্ত যতগুলো সূত্র দিছে সবগুলোকে তুমি জাস্ট একটা স্লাইডের মাধ্যমে এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তুমি এখানে যেভাবে লেখা আছে এভাবেই যদি খাতায় তুলো, তাহলে তোমার বইয়ের রিডিং পোর্শন যেগুলো আছে, মানে যেটা রিডিং দিতে হয়, যে ফার্স্টের দিকে দেখবা 3-4 পেজ ধরে অনেক কিছু বলছে পর্যায় সারণীর আগে এবং পরে, সো ওগুলো পড়তে হবে না যদি তুমি এইটা একটু এইভাবে পড়ো। হ্যাঁ, আমি খুবই বেসিক কয়েকটা লাইন লিখছি, লাইনগুলো একটু দেখো। সকল বিজ্ঞানীদের সূত্র, প্রথমত কাহিনী কী হয় ভাই, মজা করে পড়ো, মানে জিনিসটার একটু ফিল নাও। ফিলটা কীভাবে নিবা, ওই এই সালে এটা হয়েছে, আচ্ছা তারপর কী হলো, তারপরে ওইটা হয়েছে, এরকম যদি পড়ো তাহলে মনে হয় না এটা খুব একটা বার্ডেন ক্রিয়েট করবে। দেখো 1829 সালে সর্বপ্রথম বিজ্ঞানী ডোবে রাইনার নামটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মুখস্থ করলাম তোমাদের সাথে আমি। তাহলে 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার কী করে, পারমাণবিক ভর অনুসারে 3টা করে মৌল সাজায়। আচ্ছা, তো 3টা করে মৌল সাজায়, উনি লক্ষ্য করে যে দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর, ওইটা প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকের সমান। বিষয়টা কি হয়ে গেল একটু বুঝাই বলে, ধরো 3টা মৌল পাশাপাশি আছে ABC, তো উনি এটাকে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। মনে করো যে ওর ভর ধরো 20, ওর ভর ধরো যে 21, এটা ভর কিন্তু প্রোটন সংখ্যা না। হ্যাঁ, এটা উপরে লেখার কথা, যাই হোক আমি তোমার বোঝাই বললেই হলো। সো এটা 20, 21, 22 এগুলো হচ্ছে ওদের ভর। তো উনি দেখছে যে এই দুইটা ভরকে যদি যোগ করা হয়, মানে প্রথম আর 3 নাম্বার ভর, তাহলে যোগ করে ওটাকে 2 দ্বারা ভাগ করলে এটা সমান হয়। এটাকে বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। কতটুকু বুঝছো আমি জানি না, বাট আমি বোঝানোর ট্রাই করছি। বিষয়টা এরকম, প্রথমটার ভর প্লাস লাস্টেরটার ভর, 3টার মধ্যে প্রথমটার ভর প্লাস লাস্টেরটার ভর ডিভাইডেড বাই 2 করলে
ডিভাইডেড বাই 2 করলে মাঝেরটার ভর আসবে। হ্যাঁ, সো এই সূত্রটাকে বলা হয় ডোবেরানের ত্রয়ী সূত্র। এই যে ত্রয়ী সূত্র এখানে লাল করা আছে, এটা একটু দেখো, এই লাইনটা একটু রিডিং দিও, আর এটার বোঝায় যতটুকু দেওয়া যায় তো এটা আমি তোমাকে হেল্প করছি। এরপর দেখো পরবর্তী যে টপিকটা আছে 1864 সালে, দেখো 1829 সাল চলে গেছে, এরপরে আবার অনেক দিন ধরে কারো কোনো খোঁজ খবর নাই, বুঝছো। অনেক ফোন টোন দিছিলাম যে ভাই আসেন কিছু না কিছু দেন, পোলাপানের মাথা নষ্ট করবেন না, দেয় নাই। পরে কত সালে আসছে, আবার 1864 সালে আসছে বিজ্ঞানী নিউল্যান্ড কি নিয়ে আসছে ভাই, নিউল্যান্ড কি দিছিল, নিউল্যান্ড অষ্টক সূত্র দিছিল। অষ্টক সূত্র তো উনি কী বলছে, উনি ডিরেক্টলি বলছে যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে, যে এই লোকটাও এসা ভুল কাজটা করছে, কি করছে, পারমাণবিক ভর অনুসারে আবার সাজাইছে। ওই সময় আমি থাকলে ভাই এগুলো জীবনে ঘটে দিতাম না, বুঝছো। দেখো তাহলে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো যায়, বিশাল ব্যাপার, অনেক কিছু করে ফেলছে। তারপর কি হয়েছে, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলা যায়। আরে জোশ তো, এটা তো জানতাম না। মানে বিষয়টা এরকম, তুমি যেটা জানো ওইটাই বিজ্ঞানী তোমাকে আবার জানাইছে, ঠিক আছে, জানায় ডিরেক্টলি এখান থেকে একটা ক্রেডিট নিয়ে নোবেল টোবেল পাই চলে গেছে, তোমার এখন মাথায় বোঝা ক্রিয়েট করে গেছে। মানে বিষয়টা এরকম, দেখো 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র নিয়ে আসে। সূত্রতে বলছে যে ধর এই জায়গায় একটা মৌল আছে, এই মৌলের পরে আবার 8 পর্যন্ত গুণ, মানে ধর হাইড্রোজেন আছে তারপরে 8 পর্যন্ত গুনতে থাক, গোনার পরে 8 নাম্বার যে মৌলটা পাবি ওই 8 নাম্বার মৌলের ধর্ম আর তোর এই ফার্স্টের মৌলের ধর্মটা সেম হবে, এটা বলছে, ঠিক আছে। এত কিছু বোঝার দরকার নেই, এটা যতটুকু জাস্ট রিডিং দেওয়া যায় খাতায় তুলে রাখো, একবার রিডিং দেওয়া যায়ও। এখান থেকে যদি কিছু ক নাম্বারে বলে বা ওই যে এসকিউতে যদি বলে যে অষ্টক সূত্র কি, তখন তুমি লাইনটা একটু বলে দিলে তাই হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, দিস ইজ দ্য বস সিরিয়াসলি, দ্য ফাদার অফ পেরিওডিক টেবিল, ঠিক আছে, পর্যায় সারণীর জনক বলা হয় নাকি। মেন্ডেলিভ একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি এরকম ছিল যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে বিষয়টা উনি এরকম বলছে যে পারমাণবিক ভর যদি আস্তে আস্তে বৃদ্ধি পায়, ধরো ওই যে যেমন বললাম না, এই যে 20 থেকে 21, 21 থেকে 22, এগুলো পারমাণবিক সংখ্যা না কিন্তু ভর, আবারও বলতেছি। হ্যাঁ, সো ভর যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে এর যে পর্যায়বৃত্ত ধর্ম আছে না, ওই যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তারপর আর কি ছিল, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আকার, এই জিনিসগুলো হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হয়। একটু আমি দেখাইছি কিন্তু, ঠিক আছে, পর্যায়বৃত্ত ধর্মতে দেখাইছি। সো এটা নিয়ে আর কথা না বলি, তাহলে এটা কে দিছিল ভাই, মেন্ডেলিভ দিছিল। উনি সবচেয়ে বড় একটা কাজ করছিল, যার জন্য বেসিক্যালি উনি আমাদের পর্যায় সারণীর জনক। সেই কাজটা হচ্ছে যে এই সূত্র অনুসারে, মানে ওনার এই পর্যায় সূত্রটা অনুসারে, পর্যায় সূত্র আবিষ্কারককে মেন্ডেলিভ, ভালোভাবে পড়ো কিন্তু। হ্যাঁ, এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত টোটাল 63টা আবিষ্কৃত মৌল, মানে তিনি যখন এই পর্যায় সারণীটা উপস্থাপন করে তখন আবিষ্কৃত মৌল ছিল কয়টা ভাই, 63টা, একটু মুখস্থ করো। হ্যাঁ, 12টা আনুভূমিক সারি ছিল হচ্ছে 12টা, 8টা খাড়া কলাম ছিল কয়টা, কলাম ছিল 8টা। এখন কলামই কিন্তু বেশি, কলাম 18টা, সারি হচ্ছে 7টা, তখন ছিল হচ্ছে 12টা সারি, 8টা খাড়া কলাম, একটা ছক তৈরি করে, ওইটারই পরবর্তীতে নাম হয় হচ্ছে পর্যায় সারণী, ঠিক আছে। কিন্তু এখানে দেখার বিষয়টা যে উনিও কিন্তু পারমাণবিক ভর অনুসারেই ওই সিরিজটা তৈরি করছিল, ওই পেরিওডিক টেবিলটা তৈরি করছিল। পরবর্তীতে একদম লাস্টলি ভালোভাবে দেখো, গল্প পড়তে ভালো লাগে না কারণে, আমার নিজেরও ভালো লাগতেছে না, বুঝছো। তারপর একটু পড়ি, কি আর করার, তোমাদের জন্যই আর কি। আচ্ছা, 1913 সালে বিজ্ঞানী মোসলে, হ্যাঁ, মুসলিম বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে এই যে বস একটা কাজ করছে, একদম আমার মতো কাজ করছে, বুঝছো। আমি থাকলে এই কাজটাই করতাম। মানে বিষয়টা এরকম, আমাদের 1913 সালে মোসলে এসে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা দিয়ে এই পেরিওডিক টেবিলটা তৈরি করার একটা প্রস্তাবনা উপস্থাপন করে। তো এখন বিষয়টা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজায় আসলে লাভটা কোন জায়গা হয়েছে, লাভ কি হয়েছে। তো এইটার একদম শর্টকাট অ্যান্সারটা হচ্ছে, তুমি যে বর্তমানে 118টা মৌল পাইছো, 7টা পর্যায় পাইছো, 18টা গ্রুপ পাইছো, এটা কিন্তু ওনার জন্যই বেসিক্যালি, মানে ফার্স্ট স্টেপটা উনিই নিছে। যদিও বাবা আর একজন মেন্ডেলিভ বাবা, বাট উনি কিন্তু এই কাজটা করে অনেক বড় একটা হেল্প করছে জিনিসটাতে। কীভাবে একটু দেখো, পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন, এই যে ওনার এই প্রস্তাবটার জন্য বেসিক্যালি আমরা এখন এত মানুষ হতে পারছি, ঠিক আছে, নাহলে আমাদের লেখাপড়া করা লাগতো না, বাদ দাও। ল্যাভয়েসিয়ে, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করে। এই যে এখন কবি হতাশ, কবি এতক্ষণ ধরে অনেক কিছু পড়াইছে আমাদের, বাট এখন কবি হতাশ। কবি লাস্টে এসে কী বলতেছে, ল্যাভয়েসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল, মানে 4টা মৌল উনি ভবিষ্যৎবাণী করছিল বেসিক্যালি, এই জন্যই বেসিক্যালি ওনাকে জনক বলা হয়। হ্যাঁ, উনি যে 4টা অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী করছিল, পরবর্তীতে এটা মিলে গেছিল, ওকে, নিয়ে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছিলেন, বর্তমানে সেটি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে পরিচিত। যতটুকু পড়লাম এটা 3-4 বার রিভাইজ দাও, রিডিং দাও, মন খারাপ থাকলে রিডিং দাও, মন ভালো থাকলে রিডিং দাও, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে, ওকে।
এটা থেকে আর কিছু পড়বো না, একটু রিডিং দিয়েও হয়ে যাবে ইনশাল্লাহ, এটা বোঝানোর আর কিছু নাই। হ্যাঁ আচ্ছা, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। হ্যাঁ আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটাকে সিকিউ সলভিং। জোশ জোশ জোশ, সিকিউজ তো সলভ করবো, এনার্জি কি আছে নাকি এনার্জি দিতে হবে? একটু এনার্জি দেওয়া উচিত, ঠিক না? অনেকক্ষণ ধরে পড়লাম, বেসিক পড়তে পড়তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। সো আমাদের এখন কি করা উচিত? আমাদের একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা উচিত, নাহলে তো সিকিউ মাথায় ঢুকবে না, ঠিক না? চলো একটু জোন আউট করে আসি, একটু অন্য দুনিয়া থেকে ঘুরে আসি। আচ্ছা, কয়েকজন আমার কাছে ইনবক্সে স্পেসিফিক্যালি কিছু গান রিকোয়েস্ট করছিল। এর মধ্যে আমি আবার একটু স্যাড মাইন্ডেড মানুষ, তো মানে আমার বর্তমান আশেপাশের পরিবেশটা বা জোনটা একটু স্যাড মাইন্ডেড হওয়ার কারণে আমার সাইয়ারা গানটা খুব ভালো লাগে, বুঝছো? সো আমি তোমাদের একটু মোটামুটি জাস্ট জোন আউট করে আবার লেখাপড়ার মধ্যে ঢুকানোর জন্য, একটু এন্টারটেনমেন্ট ক্রিয়েট করার জন্য সাইয়ারা গানটা শোনাচ্ছি। হ্যাঁ, খারাপ হলে কিছু মনে করা যাবে না। ওকে ওকে। তো পাস হ্যাঁ মেরে পাস হ্যাঁ সে मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। ওকে, সো লেটস মুভ। তাহলে আমরা ফার্স্টে এখন সিকিউ সলভিংয়ের দিকে যাব। আশা করি জোনটা একটু আউট করতে পারছি। তো এইটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট সিকিউটা দেখো একটু, 1 নম্বর সিকিউ ওই পাশে মার্ক দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করো। প্রথমে আছে কি এক্স ওয়াই জেড, তিনটার মধ্যে সরি বলা আছে পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 13। তার মানে তিনটা মৌল দেওয়া আছে, তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। গ নম্বরে বলছে কি ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা উল্লেখ করতে হবে, ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওয়াই কি আছে ভাই 12, আমি এটা একটা করব। হ্যাঁ, এরপরে যেগুলো আসবে এগুলো কিন্তু করব না। তাহলে ওয়াই কি আছে 12 নম্বর মৌল। ওকে, ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এটা তো তোমার কাছে এখন একদম বাচ্চা মার্কা জিনিস। তাহলে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6, এরপরে কি আছে 3s দাও। এখন গুণা দেখো তো এখানে 10টা হয়ে গেছে অলরেডি, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, 12টা হয়ে গেছে। 12টা কিন্তু ক্লিয়ারলি হয়ে গেছে। তো এবার কি করা যায় ভাই, দেখো তো 12 নম্বর মৌলের অবস্থানটা চাইছে। এখন অবস্থান বলতে আসলে কি বোঝায় এটা তো আগে ফার্স্টলি বুঝতে হবে। এক্স্যাক্টলি লোকেশন বলতে কি বোঝায়? লোকেশন বলতে বোঝায় যে ভাই ও এত নাম্বার গ্রুপে আছে, এত নাম্বার পর্যায়ে আছে, এটাই তো লোকেশন, এর বাইরে তো আর কিছু বলবে না। তাহলে এবার ওর পর্যায়ের গ্রুপ এটা নির্ণয় করে দেখায় দাও। পর্যায় কেমন নির্ণয় করে? তুমি চাইলে শর্টকাট দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু সিকিউতে আসছে এই জন্য একটা শর্টকাট দেওয়া যাবে না। সো পর্যায় নির্ণয়ের জন্য তুমি লাস্ট চাইলে এরকম একটু বাংলা লেখা দিবা যে যেহেতু ওয়াই মৌলটি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর 3, তাই এটি 3 নম্বর পর্যায়ের মৌল। শেষ গ্রুপের ক্ষেত্রে কি করবা, এস এর উপর 2 আছে, এটাই গ্রুপ, তাহলে এটা একটু সাজায় গুছায় লেখা দিবা, দায়িত্ব তোমার। ঠিক আছে, তুমি একটা সিকিউ যদি একটু রিডিং দাও এখান থেকে তাই বুঝতে পারবা। আমি তোমার অ্যান্সারটা বলে দিলাম। হ্যাঁ, তারপর ঘ নাম্বার দেখো, উদ্দীপকে উল্লেখিত মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটাকে ধরো, এটা একটা মৌল, এইটা একটা মৌল, এইটা একটা মৌল, ওর পারমাণবিক ব্যাসার্ধ এইটুকু, ওর এতখানিক, ওর আরও ছোটো। ঠিক আছে, তার মানে মৌল যত বড় হবে, ব্যাস হোক বা ব্যাসার্ধ হোক বা মধ্যবর্তী সর্বোচ্চ পরিমাণ যা হোক, সব কিছুই কিন্তু আকার যখন বড় হবে তখন বাড়বে। ঠিক না? তো আলটিমেটলি বলা হয়েছে কি উল্লেখিত মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তাহলে মৌল যেটা বড় তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, মৌল যেটা কম তার পারমাণবিক ব্যাসার্ধ কম। ওকে, তো আমার এখান থেকে তাহলে কোয়েশ্চেনটা একটু ঘুরাই নিয়ে নিজের মাথায় সেট করতে হবে। কেমনে সেট করব? এখানে বলছে কি ভাই পারমাণবিক ব্যাসার্ধ বেশি কার বা কম কার, তুমি এটা কি ধরবা, পরমাণু বড় কোনটা ছোট কোনটা, তাহলে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এক্স এর ক্ষেত্রে এটা 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 13 নম্বর। 11 নম্বর কে ছিল ভাই? 11 নম্বর ছিল হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম, সোডিয়ামের পর 12 নম্বর কে ছিল? ম্যাগনেসিয়াম। তারপর কে ছিল? এখানে অনেকখানি গ্যাপ ছিল, দেন এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ছিল। একটু তুমি তোমার পর্যায় সারণীটা খুলে দেখো, অথবা আমি তোমার যে আঁকানো শেখাইছি ওই অনুসারে মাথায় একটু খুঁজে দেখো, বুঝছো? মাথায় সার্চ দাও, দেখো পাবা। তার মানে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা 11, 12, 13 এই তিনটার মধ্যে তোমার বলছিলাম আমি যে
বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে কমে। সো আকার সবচেয়ে কম কার? আকার সবচেয়ে কম হচ্ছে অ্যালুমিনিয়ামের। পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি ওর, বাট আকার সবচেয়ে কম ওর, তারপরে ওর, তারপরে ওর। মানে এখানে সবচেয়ে বড় আকার হচ্ছে সোডিয়ামের, দেন হচ্ছে ম্যাগনেসিয়ামের, দেন হচ্ছে অ্যালুমিনিয়ামের। এবার কথা হচ্ছে ভাই আমি নয় বুঝলাম যে আপনার ওই শর্টকাট অনুসারে বা আপনি যে শেখাইছেন ওই অনুসারে বেসিক্যালি সোডিয়ামের আকারটা বড়, অ্যালুমিনিয়ামেরটা ছোট, কিন্তু এটা আমি এক্সপ্লেন করবো কীভাবে? যেহেতু ঘ নাম্বারে আসছে তো আমার তো লিখতে হবে কিছু না কিছু। এখানে তো রবীন্দ্রনাথ হলে হবে না, এখানে তো কিছু না কিছু এক্স্যাক্ট জিনিস লিখতে হবে। তো ওইটা লেখার জন্য তুমি যে কাজটা করবা, তুমি এরকম বলে দিবা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, একই পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাবা তখন একটা করে ইলেকট্রন এক্সট্রা আসে, একটা করে প্রোটন এক্সট্রা আসে। যেমন এখানে এটা ছিল কি 11টা প্রোটন ছিল, কয়টা এখানে? সোডিয়ামের ক্ষেত্রে 11টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা। দেখো তো সোডিয়াম থেকে যখন ম্যাগনেসিয়াম পাচ্ছ তখন তুমি একটা ইলেকট্রন এক্সট্রা দিচ্ছ, একটা প্রোটন এক্সট্রা দিচ্ছ। ইলেকট্রন এক্সট্রা দিচ্ছ কেন বললাম? কারণ একটা পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ, সো ওর যখন প্রোটন বাড়ে তখনই কিন্তু ইলেকট্রন অটোমেটিক্যালি বেড়ে যায়। সো ওর এখানে প্রোটন সংখ্যা ছিল কয়টা? 11টা। ওর এখানে প্রোটন সংখ্যা কয়টা ভাই? 12টা। সো প্রোটন সংখ্যা একটা থেকে আরেকটা কিন্তু বেড়ে গেছে। আবার এখানে যখন আসবে তখন প্রোটন সংখ্যা কত? এখানে কিন্তু 13টা। সো প্রোটন সংখ্যা কিন্তু এখানেও বেড়ে গেছে। প্রোটন একটা করে বাড়তেছে, প্রোটন একটা করে বাড়তেছে, তার মানে ইলেকট্রনও বাড়তেছে। আর প্রোটন আর ইলেকট্রন যখন বাড়তেছে ওদের কি শেল বাড়তেছে? মানে দেখো তো এইটা 3 নাম্বার পর্যায়ের মৌল না? সবগুলা 3 নাম্বার পর্যায়ের মৌল না? হ্যাঁ 3 নাম্বার পর্যায়ের মৌল। তো 3 নাম্বার পর্যায়ে 3 নাম্বারই তো থাকতেছে, 4 নাম্বার তার হচ্ছে না যে ওর এক্সট্রা একটা শেল যুক্ত হবে। 3 নাম্বার পর্যায়ে মানে কি 1s এর জন্য, মানে 1 নাম্বার পর্যায়ের জন্য একটা ঘর, 2 নাম্বারের জন্য সেকেন্ড ঘর, 3 নাম্বারের জন্য থার্ড ঘর। মানে লাস্টের ঘরটা তো আর এক্সট্রা অ্যাড হচ্ছে না, বাট প্রোটন আস্তে আস্তে বাড়তেছে। তো একটা চিত্র মনে করো, এই থার্ড শেলে আছে হচ্ছে 1 2 3 4 এরকম 4টে ইলেকট্রন। তো ও এই ভিতরের প্রোটনের প্রতি যে পরিমাণ আকর্ষণটা ফিল করবে, এখানে 4টা না থেকে যদি এখানে 8টা থাকে, এখানেও 4টা, ধরো বাইরেও আছে 8টা, আবার ভিতরেও ধরো প্রোটন আছে 8টা, তখন কি আকর্ষণটা আরও বেশি হবে না? আকর্ষণটা আরও বেশি হবে না? 2জন লোক ঝগড়া করতেছে, ঠিক আছে, যখন 2জন ঝগড়া করবে তখন যে সাউন্ডটা হবে, ওই 2জনের জায়গায় 20 জন থাকলে সাউন্ডটা কি একটু বেশি হবে না? ঝগড়াই করতেছে, ধরো একজন গজল গাচ্ছে আরেকজন ঝগড়া করতেছে, বিষয়টা এরকম না। মানে জিনিস দুইটা একই হইলেও যখন কোয়ান্টিটি বেশি হবে তখন কিন্তু সাউন্ডটা বেশি হবে। তো আলটিমেট কথা হচ্ছে যে এখানে ইলেকট্রন যত বেশি হবে, ভিতরে প্রোটন যত বেশি হবে, তত আকর্ষণটা বেড়ে যাবে, যার কারণে আস্তে আস্তে চুপসে যাবে জিনিসটা। প্রোটন ইলেকট্রনকে বলবে তোরাও বেশি আমরাও বেশি, চলে আয়। তো যখন আসতে যাবে তখন একটু চুপসে যাবে, যার কারণে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে চুপসে যায় বা আস্তে আস্তে আকার একটু ছোট হয়ে যায়। তাহলে তুমি ব্যাখ্যা করবা কীভাবে শুদ্ধ ভাষায়? এরকম বলবা কোনো একটা পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার আস্তে আস্তে ছোট হয় বা আকার ধীরে ধীরে ছোট হয়, কারণ এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। প্রোটন সংখ্যা ও প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণটা বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে আকার ছোট হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। ওকে, এবার উপর থেকে নিচে গেলে কাহিনী কী হয় ভাই? ধরো আমি একটু বুঝাই বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তখন কি হয়? লিথিয়ামের ক্ষেত্রে ও কিন্তু 2 নাম্বার পর্যায়ে, তার মানে ওর ক্ষেত্রে চিত্রটা হবে কি এই যে একটা, এই যে 2টা। বাট সোডিয়াম কিন্তু 3 নাম্বার, সো ওর ক্ষেত্রে চিত্র হবে কি? সোডিয়ামের ক্ষেত্রে চিত্র হবে কি? 1টা 2টা 3টা। পটাশিয়াম 4 নাম্বার, তার মানে ওর ক্ষেত্রে চিত্র হবে কি 1 2 3 4। মানে শেলই বেড়ে যাচ্ছে, এক একটা করে শেল বেড়ে যাচ্ছে, মানে কক্ষপথই বেড়ে যাচ্ছে উপর থেকে নিচের দিকে আসার সময়। যখন কক্ষপথটাই বেড়ে যাবে তখন তো আকার এমনিতেই বড় হয়ে যাচ্ছে ভাই। কারণ দেখো এটার ক্ষেত্রে এই যে এইটুকু ওর ব্যাসার্ধ, এটার ক্ষেত্রে এতখানি ব্যাসার্ধ, এটার ক্ষেত্রে আরও বড় ব্যাসার্ধ। সো উপর থেকে নিচে নামার সময় শেল অনেক বেড়ে যায়, আর শেল বা কক্ষপথ যখন বেড়ে যাবে তখন আকার অটোমেটিক্যালি বেড়ে যায়। আর বাম থেকে ডানে যাওয়ার সময় প্রোটন বাড়ে কিন্তু শেল বাড়ে না। শেল না বাড়ার কারণে, প্রোটন ইলেকট্রন বাড়ার কারণে আকর্ষণ বেশি হয়ে যায়, তীব্র আকর্ষণ হয় এবং আকারটা ছোট হয়ে যায়। হিসাব ক্লিয়ার? সো এটার অ্যান্সারটা কীভাবে করতে হবে আশা করি বুঝতে পারছো। অ্যান্সারটা হবে কোনটা? অ্যান্সার হবে এইটা, আগে আইডেন্টিফাই করো, তারপরে ব্যাখ্যাটা আমার মতো করে কইরা দিও। ঠিক আছে, এরপরেও যদি না বুঝো 2-1বার রিডিং দিলে আমার মনে হয় আমার প্রত্যেকটা কথা তখন খুব ভালোভাবে মনে পড়বে। আশা করি ক্লিয়ার। নেক্সট 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 1 নাম্বার সিকিউ ক্লিয়ার। হ্যাঁ, 2 নাম্বার সিকিউ দেখো, চিত্র দেয়া আছে, চিত্র দিয়ে বলছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো। একবার করাইছি। ওয়াই মৌল কোনটা? এটা পারমাণবিক সংখ্যা দেয়া আছে এই বরাবর 5 6 7 8 9। ওকে, পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে ওয়াই মৌলের কথা বলছে। ওয়াই কোনটা রে? ওয়াই লাস্টেরটা, তার মানে 9 নাম্বার যেটা। 9 নাম্বার মৌল কোনটা? 9 তো দিছে না? হ্যাঁ, ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন। তো ফ্লোরিন যখন বলবে, ফ্লোরিনের কি বের করতে বলছে? গ্রুপ নির্ণয় করতে বলছে, পর্যায় নির্ণয় করতে বলছে। একটাকে দেখাইছি, ওইভাবে করে দিবা। হ্যাঁ, ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম। আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? এই যে জোশ একটা কথা, যে গ্রাফের কথা বলছিলাম না তখন, যে গ্রাফ একটু চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় দেখো তো এখানে বিষয়টা কি। এটা কি 5 নাম্বার, মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ওই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মাঝে ব্যতিক্রম ছিল,
জিনিসটা হওয়ার কথা ছিল এরকম, এরকম না হয়ে হয়েছিল হচ্ছে এরকম, এটা কেন হয়েছিল ওটার ব্যাখ্যাটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম। একদম সিমিলারলি যা বলছি ওগুলোই যদি তুমি ঘর নাম্বারে লিখে দাও 4 এ 4, কোনো কথা নাই, কোনো কথা নাই। তোমাকে সিকিউ আমি কেন সলভ করাচ্ছি জানো? জাস্ট তোমার কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য, যেন তুমি বুঝতে পারো যে তোমার বেসিক যতটুকু পড়ানো হয়েছে ওইটা দিয়ে তুমি সিকিউ যে কোনো কিছু ইজিলি সলভ করতে পারবা। ওকে, এবার দেখো এটা শেষ কিন্তু, হ্যাঁ ওইটা ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। এরপর গ নাম্বার দেখো, সামথিং দেয়া আছে, আমি একটু পড়ে শোনাই, হয়তো তোমাদের এটা ক্লিয়ারলি নাও দেখা যেতে পারে। এক্স দেয়া আছে 21 নম্বর মৌল, ওয়াই দেয়া আছে 17 নম্বর মৌল, জেড দেয়া আছে 14 নম্বর মৌল এবং ডাব্লিউ দেয়া আছে এটা হচ্ছে 11 নম্বর মৌল, 4টি মৌল। আচ্ছা এগুলো কিন্তু প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি এগুলো কোনো মৌল না, জাস্ট নাম ধরা হয়েছে। ওকে, 11 না সরি গতে কি বলছে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স জেড ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় খুব ভালোভাবে জানো তোমরা, মানে আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে এক একটার, আমি একটা করে দিব, দাও করে দিয়ে যাও, আমার আবার মন বড় তো না, এটা করে দিলাম। এইটার ক্ষেত্রে কি করতে বলছে, পর্যায় সারণীতে অবস্থান মানে গ্রুপ আর পর্যায় নির্ণয়। ভাই অবস্থান ও কোন জায়গায় আছে, কত নম্বর গ্রুপ আছে, কত নম্বর পর্যায়ে আছে, এটা কি করবো নাকি, একটু আগেই তো করলাম, এটা তো কিছুক্ষণ আগে করলাম, এটা আবার করবো, বাট পোলাপান এত ফাঁকিবাজ হয়েছে কেন, হ্যাঁ করে নাও। ঘ নম্বর দেখো, ওয়াই জেড এবং ডাব্লু মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। এই যে কোয়েশ্চেনটা দেখো, মানে ঘুরায় পেঁচায় তোমারে নয় ডিরেক্ট বলবে, নইলে এদিক থেকে ঘুরায় এনে আবার ওই ডিরেক্টই বলবে, মানে বিষয়টা এরকম, তোমার জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তোমার পুরো গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করে এসে লাস্টে সেই ওই কথাটাই বলবে তোমার নাম কি, ঠিক আছে, কেউ আগে বলবে কেউ একটু ঘুরে এসে বলবে, এই কোয়েশ্চেনটা ওই টাইপের, মানে এটা ডিরেক্টলি দেওয়া যেত বাট না দিয়ে একটু ঘুরায় পেঁচায় বলছে। কি বলছে, ওয়াই জেড এবং ডাব্লু মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক কি ভাই, আমি পরে আসছি কিন্তু, পরে আসছি যে আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তি মানে আয়িতের যে কোনো কিছু, এই চারটার যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আকারের সাথে কম্পেয়ার করো তাহলে উল্টা হবে, কারণ আমরা জানি কি, এই যে এইটা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, কিন্তু আবার আরেকটা জিনিস পরে আসছি, বাম থেকে ডানে গেলে পর্যায়বৃত্ত ধর্মসমূহ বাড়ে, মানে আয়িত অততপ ধর্ম, আয়নীকরণ শক্তি, তৈতনাত্মকতা, ইলেকট্রন শক্তি, এই চারটা জিনিস কিন্তু বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে আকার কমতেছে, আর এটা বাড়তেছে। সো একটা কমতেছে একটা বাড়তেছে, তার মানে কি এটা হচ্ছে পরস্পরের উল্টা হবে। সো তোমার এইটা একটু ব্যাখ্যা করতে হবে, কেমনে ব্যাখ্যা করবা, ওয়াই জেড ডাব্লু তিনটা কি এইটা, তো এইটা তুমি আগে ইলেকট্রন বিন্যাসটা করে নাও, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস করে দেখাও, তুমি যে পারো তোমার দেখাইতে হবে না, এত কষ্ট করে ইলেকট্রন বিন্যাস শিখছো, এত কিছু করতেছো, তো তোমার একটু দেখাইতে হবে না যে এটা কেমনে কি আসছে। আচ্ছা ইলেকট্রন বিন্যাস কি তোমাদের কোনো প্রবলেম আছে নাকি, মানে 1s এর পর 2s, 2s এর পর 3s এগুলো আসে, এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে, কোনটার পর কোনটা আসে এগুলো নিয়ে? আমি কিন্তু গত একটা ভিডিও করছি আমাদের হাই স্কুল পেজে, দেখবা ওইটাতে দেখলাম 4.something ভিউ আসছে, মানে ফার্স্টেই। সো ওই ভিডিওটার মধ্যেই কিন্তু বলা আছে যে ইলেকট্রন বিন্যাস নিয়ে, মানে ইলেকট্রন বিন্যাস তুমি কেমনে করবা, বা 1s, 2s, 2p, 3s, 3b আউটবাউন্ড নীতি যেটা, ওইটা নিয়ে কিন্তু খুব ভালো একটা কথা বলা আছে, ঠিক আছে। সো ওই পোর্শনটা যদি দেখো তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে আর জীবনে কোনো ঝামেলা হওয়ার কথা না। সো চেষ্টা করবা ভিডিওটা দেখার জন্য। তারপরেও আমি তোমার এখানে হালকা একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ হালকা একটু, এই যে কে যেন মনে মনে বলতেছে যে স্যার এখন যদি একটু বুঝাই দিতেন, ওই ভিডিওটা খুঁজতে আবার ঝামেলা হবে, আবার ওই পোর্শনটা কীভাবে খুঁজে বের করবো, আমি হালকা করে একটু বুঝাই দিই। দেখো তুমি এরকম মনে রাখবা, এসএসপি, এসপিএস, তারপর ডিপিএস, ডিপিএস, তারপর হচ্ছে এফডিপিএস, হ্যাঁ আমি এটা খুব বেশি কথা কিন্তু বলবো না, সহানুভূতির কারণে করে দিচ্ছি, বাট এখান থেকে খুব বেশি কথা কিন্তু বলা যাবে না, হ্যাঁ ওকে। এসপিএস এভাবে মুখস্থ করবা, আগে কেন করবা আমি এটা বলতেছি। এসপিএস তারপরে কি এসএসপি, এসপিএস, মানে ফার্স্ট কথা আবার বলি, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস এভাবে মুখস্থ করবা। আবার এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস এভাবে এই 6টা পোর্শন অনুসারে এটাকে মুখস্থ করবা। দেন তুমি আউটবাউন্ড নীতির যে ওই যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d মানে এই যে এক্সেপশনগুলো ছিল, মানে 3dর আগে 4s হবে, 4s এর পর 3d হবে, এই টাইপের যে এক্সেপশনগুলো ছিল ওগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার করা যায়। তুমি এইটুকু জানো 1s, 2s, 2p, 3s, 3p, 4s, তারপর কি ভাই 3d, তারপর কি 3dর পর কি হবে, এই যে এখান থেকে ঝামেলা শুরু, ডিপজল, হ্যাঁ ডিপজল, দেখো এই ডি থেকে ঝামেলা শুরু। কি ঝামেলা শুরু ভাই, ডি যখন আসছে ডি এর পরের থেকেই ডিরেক্ট তোমার ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে হবে। এই যেখানে 3 আছে না, 3 এর পর 4, 4 এর পর 5 দিয়ে দাও, 3, 4, 5 কই বসাইছো, ডিপিএসে বসাইছো, এখানেও তো ডিপিএস, তাহলে ওটার বসায়ও না, এক ঘর আগায় দাও, তাহলে 3, 4, 5 বসাইছিল এই জায়গায়, এখানে 4, 5, 6 বসায় দাও, 4, 5, 6 বসায় দাও। 4, 5, 6 বসাইছো কোন জায়গা, ডিপিএসে, তুমি কি এফডিপিএসে বসাইছো না, বসাও নাই, তাহলে ওইখানে আবার বসাও। 4, 5, 6 তুমি ডিপিএসে বসাইছো বাট এফডিপিএসে একবারও বসাও নাই, তাহলে তুমি এখানে 4, 5, 6 একবার বসাও, 4, 5, 6 ওর আর একটা ঘর বেশি লাগে দাও, ওর 7 দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে
4 5 6 7 এই জিনিসটা তুমি এফডিপিএস একবার বসাই ফেলছো, এই এফডিপিএস কি আর বসাইতে পারবা না, মানে একই জিনিস দুই জায়গায় বসানো যাবে না, ঠিক আছে। তো এখানে তুমি কি করবা, 4 5 6 7 জায়গায় এক ঘর আগায় দাও, তাহলে 5 6 7 8 5 6 7 8 এইটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে যে শক্তির ক্রম, মানে এখানে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে 8s-এর, সবচেয়ে কম হচ্ছে 1s-এর, কোনটার পরে কোনটাতে ইলেকট্রন যাবে এটা ডিফাইন করা যায় এই শর্টকাট একটা সূত্রের মাধ্যমে। এটা নিয়ে অনেক আরও ভালোভাবে খুবই ডিপলি অনেক বড় একটা কি বলবো এটাকে মানে উপস্থাপনা তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। সো ওইটা যদি তুমি একটু দেখো গত লেকচারটা থেকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে। তারপর আমি বলে দিলাম যে কোনটার পর কোনটা হয়, 3p পরে 4s হয়, তারপর 3d হয়, তারপর 4p হয়, তারপর 5s হয়, এগুলো তুমি এখান থেকে একটু বের করে নিতে পারবা। হ্যাঁ, এটার মাধ্যমে 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবা, আহ্বান নীতি থেকে আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো যেই কথাটার পরিপ্রেক্ষিতে এখানে আসতেছিলাম, তাহলে এখানে তুমি ফার্স্টে কী বলবা, এগুলোর ক্ষেত্রে ইলেকট্রন শক্তি বেশি কার বের করবা, দেন আকার বেশি কার, আকার ছোটো কার, এগুলো বের করবে, এগুলো কিন্তু বের করা অলরেডি শেখাইছি আমি। তারপর একটু লাস্টে যা তুলনা করে দিবা যে ইলেকট্রন শক্তি যার বেশি আকার তার কম, ঠিক আছে। আকার বলতে এই যে পারমাণবিক ব্যাসার্ধ তার কম, এই ক্রম ব্যাখ্যা করতে বলছে, তাহলে দুইটা ক্রম তুমি ব্যাখ্যা করে দেবা। ইলেকট্রন শক্তি কার বেশি হবে, 17 নম্বর মূল আছে মনে হয় না, এই যে ক্লোরিন আছে, হ্যাঁ ঝামেলা করবে, ক্লোরিনের সবচেয়ে বেশি, ঠিক আছে, ক্লোরিনের কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, ওই যে ফ্লোরিন ক্লোরিন একটা এক্সেপশন দেখলাম না, এটা খেয়াল রাখো, মানে তোমার অ্যান্সার যদি ফ্লোরিন চলে আসে, তুমি ক্লোরিন দেখা সত্ত্বেও ফ্লোরিন কিন্তু অ্যান্সার দিও না, ঠিক আছে, ভুলেও এই কাজটা করো না, কারণ এক্সেপশন আছে কিন্তু একটা। সো এখানে খেয়াল রাখো, যদি এটা আসে তাহলে অ্যান্সারটা তোমার এরকম বলতে হবে যে ইলেকট্রন ঘনত্বের কারণে ফ্লোরিনের চাইতে ক্লোরিন কি ছিল আসলে, হ্যাঁ ফ্লোরিনের চাইতে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন শক্তির মান বেশি, দ্যাটস ওয়াই যেটা অ্যান্সার আসবে ওটাই, আশা করি বুঝছো। ওকে, তাহলে মূলত ইলেকট্রন আসক্তি এটা ব্যাখ্যা করবো একবার, দেন পারমাণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা করবো একবার, বাম থেকে ডানে গেলে কী হয়, উপর থেকে নিচে নামলে কী হয়, কোনটার বেশি হবে কোনটার কম হবে ব্যাখ্যা করলে হয়ে যাবে, এটা পড়ানো হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের মনে হয় এটা আমাদের কয় নম্বর সিকিউরে, 4 নম্বর। ওকে, আচ্ছা, এখানে গ নম্বরে বলা হয়েছে পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করতে। আচ্ছা, এটা তুমি পারবা, কারণ পর্যায় নির্ণয় গ্রুপ নির্ণয়ের কথা বলছে। এ মৌলের অবস্থান মানে এ 23 নম্বর মৌল, এটা কত নম্বর পর্যায় কত নম্বর গ্রুপ, এগুলো বের করে ফেলবা, ইজিলি পারবা আশা করি। ঘ নম্বরটা দেখো, বি ও সি মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, দেখো নতুন কোয়েশ্চেন আসছে। বি কোনটা ভাই, 24 নম্বর মৌল, 24 নম্বর বি তাহলে কী হবে, বি হচ্ছে 24 নম্বর যেহেতু, তার মানে এটা হচ্ছে ক্রোমিয়াম হবে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস দেওয়া হচ্ছে সি কত, সি 29 দেওয়া আছে, তাহলে এই যে 29 এটা হচ্ছে সি। তো 29 নম্বর মৌল, 29 নম্বর মৌলটা কী ছিল ভাই, কপার ছিল না, হ্যাঁ কপার। তার মানে আমাদের এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা যে ব্যতিক্রম এটা প্রমাণ করতে হবে। তুমি যখন এটা ইলেকট্রন বিন্যাস করবা তখন এটা কী আসবে জানো, করতে করতে দেখবা যে 3d4 আসছে আর হচ্ছে 4s2 আসছে। এরপর তুমি বলবা যে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3d4 4s2, কিন্তু এটা না হয়ে এটার ইলেকট্রন বিন্যাসটা এক্স্যাক্টলি হবে হচ্ছে 3d5 4s1, ঠিক আছে। এখান থেকে একটা ইলেকট্রন এখানে লাফ দিয়ে চলে যাবে, কেন চলে যাবে ভাই, কারণটা হচ্ছে ডি অরবিটাল প্রথমত পুরোপুরি পূর্ণ থাকতে চায়, যদি পুরোপুরি পূর্ণ থাকতে না পারে তাহলে অর্ধপূর্ণ থাকতে চায়, মানে অর্ধপূর্ণ থাকলে তার আয়নীকরণ শক্তির মানটা একটু বেশি হয়, যার কারণে সে অর্ধপূর্ণ থাকতে চায়। আর অর্ধপূর্ণ থাকার জন্য বেসিক্যালি 4s থেকে মানে দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন 3d-তে চলে যায়, এটা বলে দিবা। তারপর এটার ক্ষেত্রে কী হবে ভাই, এটার ক্ষেত্রে সেমই আসবে, এটার ইলেকট্রন বিন্যাস করলে আসবে হচ্ছে 3d9 4s2, এটা করে দেখো, হ্যাঁ 1s2 2s2 এরকম করতে করতে এই পর্যন্ত আসবা, আসার পরে দেখবা যে এখানে এটা আসতেছে, কিন্তু এটা হবে না। তুমি বলবা যে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3d9 4s2, এটা না হয়ে ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে 3d10 4s1। কেন এটা হইতে চাই ভাই, ওই যে আয়নীকরণ শক্তির মধ্যে বোঝালাম যে আয়নীকরণ শক্তি সর্বোচ্চ পরিমাণ পাইতে গেলে তার অবশ্যই পুরোপুরি পূর্ণ হতে হবে, না হইলে অর্ধপূর্ণ হতে হবে, আর না হইলে আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে। সো এখানে ওর ডি এর সম্পূর্ণ চাওয়া পাওয়া পূরণ করার জন্য বা ডি অনেক বেশি স্ট্যাবিলাইজড বা সুস্থিত হওয়ার জন্য ডি এর উপর 10টা ইলেকট্রন চাইবে, তখন একটা ইলেকট্রন 4s2 থেকে এখানে চলে যাবে, এখানে টোটাল 10টা ইলেকট্রন হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটার হচ্ছে ব্যতিক্রম ঘটে। হ্যাঁ, সো এটা একটু বোঝাই দিও, একটু প্রথম দিকে শুরুটা ভালোভাবে কইরো, যে এটা ব্যাখ্যা করা হলো এটা মানে বানায় মনে হয় যা পারো, বাট রুটটা ঠিক রেখো, হ্যাঁ যাতে মার্কটা ফুল দেয়, ঠিক আছে। সাইজটার দিকে খেয়াল রেখো, রুটটা ঠিক রেখো, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরটা একটু দেখি, লাস্ট সিকিউ আমাদের, এটা আমাদের লাস্ট সিকিউ। দেখো, সোডিয়াম আছে, এখানে কিউ আছে, ফসফরাস আছে, নিয়ন আছে, জেড আছে, আর আছে, ওয়াই আছে, এক্স আছে। ওকে 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 কি বলছে গ নাম্বার, পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, উদ্দীপকের জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। উফ, জোশ কোয়েশ্চেন রে, এটা মনে হয় ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, আমার কেন যেন মনে হচ্ছে এটা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছে খুবই। হ্যাঁ, একটু বিষয়টা বোঝা ট্রাই করো। বলছে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি না, এটা প্রমাণ করতে হবে কার সাহায্যে, প্রমাণ করতে হবে হচ্ছে জেড এবং কিউ এর সাহায্যে। প্রমাণ করতে হবে কার সাহায্যে ভাই, জেড এবং কিউ এর সাহায্যে। ওকে, তো
তো জেড আর কিউ এর সাহায্যে কীভাবে প্রমাণ করা যায় দেখো তো, এটা মার্ক করে রাখলাম। হ্যাঁ, এখানে জেড কোনটা ভাই? নিয়নের নিচেরটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, তার মানে জেড হচ্ছে এখানে আর্গন, ঠিক আছে। আর এটা কোনটা? সোডিয়ামের নিচেরটা, তার মানে সোডিয়ামের নিচে কে ছিল ভাই? পটাশিয়াম ছিল, পটাশিয়াম ছিল না? হ্যাঁ পটাশিয়াম ছিল, সোডিয়ামের নিচে পটাশিয়াম ছিল। আচ্ছা আমি একটু তোমার ক্লিয়ারলি বলি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ঠিক আছে, 19 হচ্ছে পটাশিয়াম। আর ওইটা কি? আর্গন না? হ্যাঁ আর্গন, তার মানে ওটা ছিল হচ্ছে 18 নম্বর মৌল, ঠিক আছে। এগুলো একটু জানতে হবে ভাই, পর্যায় সারণী সম্পর্কে মাঝে মাঝে মন টন খারাপ থাকলে একটু খুলে রাখতে হবে সামনে। মন খারাপ থাকলে রিলস স্ক্রলিং না করে পর্যায় সারণী খুলে রাখবা। আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো ধারণা আসলে এই এমসিকিউগুলা বা এই সিকিউর প্রাথমিক বা প্রিলিমিনারি টপিকগুলো সলভ করতে অনেক সাহায্য করবে। ওকে, তো এই দুইটা যদি একটু আমরা কাজ করি, এই দুইটা নিয়ে ফার্স্ট এটা একটু দেখো, আর্গন আর এখানে আছে হচ্ছে পটাশিয়াম। ওকে, তো আর্গন যখন আছে এটার ভরটা হচ্ছে কি, একটু আমি তোমার বলি 40 কিন্তু, হ্যাঁ। আর এই পটাশিয়ামের ভরটা কত? পটাশিয়ামের ভরটা হচ্ছে 39, ঠিক আছে, পটাশিয়ামের ভরটা 39, বাট ও আছে 18 নম্বরে, ও আছে 19 নম্বরে, ও আছে 18-তে, ও আছে 19-এ, জিনিসটা কিন্তু উল্টা হওয়ার কথা ছিল। তো এখন বিষয়, আমরা যদি পারমাণবিক ভর অনুসারে সাজাইতাম, বিষয়টা ভালোভাবে বুঝো, আমরা যদি পারমাণবিক ভর অনুসারে সাজাইতাম তাহলে কিন্তু আমাদের পটাশিয়ামটা আগে বসতো, আর্গনটা কিন্তু পরে বসতো। বিষয়টা বুঝো, ও পটাশিয়ামটা হচ্ছে পর্যায় সারণীতে আগে বসার কথা ছিল, আর্গনটা পরে বসার কথা ছিল। পটাশিয়ামটা আগে বসতো মানে কি, পটাশিয়াম 18 নম্বরে বসার কথা ছিল, আর্গনের 19 নম্বরে বসার কথা ছিল, যেটা আসলে বসে নাই। তো বিষয়টা খেয়াল করো, যদি এটা এরকম হইতো তাহলে কোন কোন অ্যাডভার্সিটি আসতো বা কোন কোন ভুল হইতো, সীমাবদ্ধতা কী কী ফেস করা লাগতো। বিষয়টা এরকম হইতো, পটাশিয়াম যদি 18 নম্বরে থাকতো তার মানে ও নিষ্ক্রিয় গ্রুপে থাকতো, কিন্তু পটাশিয়াম কি আদৌ নিষ্ক্রিয়? পটাশিয়ামের কোনো বৈশিষ্ট্য কি নিষ্ক্রিয়র মতো আছে? না, পটাশিয়াম কিন্তু একটা ধাতু, আর ও কিন্তু প্লাসে কনভার্ট হয়, যে নিষ্ক্রিয় সে কিন্তু প্লাস মাইনাস হইতে পারে না ভাই। ক্লিয়ার? দেন দেখো আর্গনের কথা যদি একটু বলি, আর্গন যদি 19 নম্বরে আসতো তাহলে কাহিনীটা কী হইতো? আর্গন কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল, আর যে নিষ্ক্রিয় সে তার প্লাসে কনভার্ট হইতে পারে না, আর যে প্লাসে কনভার্ট হইতে পারে না সে কিন্তু 1 নম্বর গ্রুপে আসতে পারে না। যে প্লাসে কনভার্ট হইতে পারে না মানে যে ধাতু না, সে কিন্তু 1 নম্বর গ্রুপে আসতে পারে না। সো আর্গন যেহেতু নিষ্ক্রিয়, তার মানেও 1 নম্বর গ্রুপে আসতে পারবে না। কতগুলো ঝামেলা হচ্ছে দেখছো? তার মানে আলটিমেট কথা হচ্ছে, যদি ভর অনুসারে সাজাইতাম তাহলে আমাদের পটাশিয়ামটা আগে আসতো, আর্গনটা পরে আসতো, যেগুলা আমাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কোনো ধর্মই মানে না। দ্যাটস ওয়াই আমরা পারমাণবিক ভর অনুসারে সাজাতে পারবো না। আমরা কি করবো? আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাবো, তাহলে সব কিছু মিলে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, আশা করি বুঝছো। বানায় বোনায় এখন লেখা দিলে পারবা, রুট বোঝাই দিচ্ছি আমি তোমাকে। ঘ নম্বর দেখো, PQXY মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যৌক্তিক কারণ লেখা আছে। পারমাণবিক আকার, এই যে পারমাণবিক আকার, আবার সেই আকারের কথাই আসছে, কার আকার বড় কার ছোট, এগুলো। হ্যাঁ, কার আকার বড় কার ছোট, এটা আমার বোঝানো উচিত না, তারপর আমি একটু দেখতেছি, ওয়েট। ঘুরে ফিরে সে আকারের কথাটাই আসছে কিন্তু। তাহলে গ নাম্বারটা তোমাদের মোটামুটি ক্লিয়ার। এখন ঘ নাম্বার কি করে দিতে হবে? PQXY, তারা দেখি ঝামেলা টামেলা করতে পারে কিনা। PQXY না, ঝামেলা করবে না, এটা ইজিলি পারবা, এটা ইজিলি পারবা। হ্যাঁ, আমি তোমাকে এটার কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। ধরো তুমি পিটা পাইছো মনে করো এই জায়গা, পি এর কিছুক্ষণ পরে হচ্ছে কিউ আছে এই জায়গা, দেন ধরো কিছুক্ষণ পরে এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, তাহলে এখানে আকার সবচেয়ে বড় কার? ভাই তুমি আগে যে কোনো একটা স্টেজে ডিভাইড করার ট্রাই করবা। ডিভাইডটা কীভাবে? দেখো পি এর নিচে কিন্তু কিউ আছে, সরি পি এর নিচে কিউ আছে, এখানে আছে কিউ। হ্যাঁ, পি এর নিচে আছে কিউ। আচ্ছা আমি এটা লিখে করেই দিই দাও, এটা এভাবে করলে বুঝবা না তুমি, তোমাকে এটা ফুললি বোঝাতে হবে। আচ্ছা পি কোনটা? ফসফরাস বা পি হচ্ছে প্রতীকী অর্থে ইউজ করছে কিনা জানি না, যাই হোক ওগুলো আমার জানা লাভ নেই, মনে হয় প্রতীকী অর্থেই। তারপর এখানে সোডিয়াম ছিল, এখানে কি ছিল? এখানে কিউ ছিল, এক্সট্রা ছিল কই ভাই? এক্স ছিল এখানে, ওয়াই ছিল হচ্ছে এক্সের পরে। ওকে, তো এইগুলোর মধ্যে আমার সোডিয়ামের তো কোনো কাজ নাই, ঠিক না? আমার সোডিয়ামের কোনো কাজ কিন্তু নাই, সো আমি সোডিয়াম দিলাম না। আমার এই চারটা নিয়ে কাজ করতে হবে, বলতে হবে যে এখানে আকার সবচেয়ে বেশি কার কম কার। তুমি একটা জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু 3টা আলাদা আলাদা পর্যায়ে আছে। ও একটা পর্যায়ে আছে, এইটা একটা পর্যায়ে আছে, এইটা একটা পর্যায়ে আছে, এটা একটা পর্যায়ে আছে। তাহলে একই পর্যায়ের, যদি একই পর্যায়ে হয় তখন ডান থেকে বাম দিকে গেলে, এটা ডান এটা বাম, বামেরটার আকার বড় হয়, তার মানে এই দুইটার মধ্যে আকার ছোট কার? আকার ছোট হচ্ছে ওয়াইয়ের। আবারও বলি, ক্লিয়ার হও, মাথা জ্যাম করো না। হ্যাঁ, 3টা পর্যায়ে আছে, তো আমি আগে এই দুইটা নিয়ে কাজ করবো। এই দুইটার মধ্যে আকার বড় কার ছোট কার? এই মাঝখানেরটা দেখো, জাস্ট উপরে নিচে তাকায়ও না। এই দুইটার মধ্যে যে ডানে থাকবে সে ছোট, তার মানে ও হচ্ছে এখানকার ছোট, ও হচ্ছে বড়, ঠিক আছে। এবার উপর নিচের মধ্যে আসো, সবচেয়ে বড় হবে কোনটা? যে নিচে থাকবে সে, তার মানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে কিউ। সবচেয়ে বড় কে ভাই? সবচেয়ে বড় হচ্ছে কিউ। ওকে, তারপরে কোনটা হবে?
মানে জিনিসটা এরকম ছিল না, এই যে সবচেয়ে বড়টা পাইছো, তার সাথে বড় কোনটা, তার সাথে একটু বড় কোনটা, মানে বিষয়টা এরকম, এটার সাথে একটু ছোট কোনটা, হালকা ছোট কোনটা, তো এটার সাথে হালকা ছোট হচ্ছে এইটা, তার মানে এখানে এই যে এই দুটা যে কোনো একটা হওয়ার কথা। এখন এই দুইটার মধ্যে আবার বড় কোনটা, বড় এইটা, সো সবচেয়ে বড় এইটা, তারপর কোনটা, তারপর হচ্ছে এক্স, তারপর বড় কোনটা ভাই, তারপর বড় হচ্ছে এইটা ওয়াই, তারপর একদম ছোট কোনটা যেটা উপরে আছে সেটা, উপরে আছে কোনটা পি। মানে এটা যদি না বোঝা থাকো আমি তোমার আবার বোঝাচ্ছি, একটু দেখো, আমার মনে হচ্ছে কেন এটা বোঝানোতে একটু ঝামেলা হয়েছে, আবার দেখো আবার দেখো আবার দেখো। তিনটা সিরিজের মধ্যে বুঝো, তিনটা সিরিজ, এর মধ্যে সবচেয়ে বড় হয় কোনটা, যে নিচে থাকে সে, তাহলে এইটা এইটা এইটা, এর মধ্যে নিচে আছে কোনটা, নিচে আছে হচ্ছে কিউ, নিচে আছে কি কিউ, লিখলাম 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 শেষ। এরপর এইটার পরে তো অবশ্যই এটা, তারপর এটা বসবে, মানে এর চাইতে এইটা ছোট, এই লাইনের চাইতে আবার এই লাইনটা ছোট, তো এই লাইনের মধ্যে আবার দুইজন আছে, এই দুজনের মধ্যে ছোট কোনটা, এই দুজনের মধ্যে বড় কোনটা, এই দুজনের মধ্যে বড় হচ্ছে এইটা, ছোট হচ্ছে এইটা, কেন বাম পাশে আছে ও, তাইলে এটা বড়, ওর চাইতে একটু ছোট হচ্ছে এইটা, তার চাইতে একটু ছোট হচ্ছে এইটা, তাহলে আমি এটা একটু লিখতেছি, ও সবচেয়ে বড়, তার চাইতে ছোট হচ্ছে এক্স, তার চাইতে একটু ছোট হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার আরও সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো আগেরটা, এই যে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা ব্যাখ্যা করবা কীভাবে আমি তোমাকে তো বলেই দিলাম অলরেডি, এটার ব্যাখ্যাটা একটু আগেও দেখানো হয়েছে, আকার সম্পর্কিত ব্যাখ্যা, ওইটা এখানে বসাই দিলে ডিরেক্টলি হয়ে যাবে। হ্যাঁ, সো আশা করি এটাও বুঝছো, আশা করি বুঝছো, ফার্স্টে বুঝতেছিলাম আমার মনে হচ্ছিল কেন আমার বোঝানোতে ঝামেলা হচ্ছিল, সো আশা করি এখন বুঝছো। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। দ্য নেক্সট টপিক ইজ এমসিকিউ সলভিং। ওকে, নো প্রবলেম। দেন নিচের কোন মৌলটি এস ব্লক মৌল, চলো এমসিকিউ সলভ করা শুরু করি, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো এখন এমসিকিউ সলভ করতে গেলে আমার মনে হয় অনেক ওভার কনফিডেন্ট ফিল করবা যে এই অধ্যায়ের এমসিকিউগুলো ওই প্রথম যে বেসিকটুকু পড়ানো হয়েছে ওইখান থেকেই সব কিছু কমন আসতেছে, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, সো আমি বানায় বোনায় দিই নাই, যার কারণে তুমি এগুলো সলভ করতে পারলে তোমার মধ্যে অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্স আসা উচিত যে তুমি এগুলোর পরে যদি আরও গাইড বা সাপ্লিমেন্টের কোনো এমসিকিউ সলভ করতে যাও, ওগুলো যদি সলভ করো দেন তুমি কমন পাবা অ্যান্ড তুমি অনেক কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা। দেখো নিচের কোন মৌলটি এস ব্লক মৌল, এস ব্লক কোনটা ছিল ভাই, 1 আর 2 নাম্বার গ্রুপে ছিল। এস ব্লক কোনটা ছিল, 1 আর 2 নাম্বার গ্রুপে ছিল। সো 1 আর 2 নাম্বার গ্রুপের মধ্যে সোডিয়াম ছিল, ওই যে হাইলিনা, প্রথম গ্রুপেই তো হাইলিনাকে রুবি সেচে ফেলেছে, ওই না, এই যে না পাইছি শেষ। নিচের কোন মৌলটি ডি ব্লকের অন্তর্ভুক্ত, ডি ব্লক কোনটা ভাই, বাম পাশে ছিল শিপন স্যার, ডান পাশে ছিল প্রিয়তমা, মাঝখানে ছিল ডিপজল, ওই মাঝখানে ঢুকাই বেসিক্যালি দুজনের দুই পাশে পাঠাই দিছে। সো এখানে কি ছিল, কোন মৌলটি ডি ব্লক, ডি ব্লক মানে মাঝখানে কোনগুলো ছিল, অর্থাৎ গ্রুপ 3 নাম্বার থেকে গ্রুপ 12 নাম্বার পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা মৌল। আচ্ছা মনে করো তুমি এটার অ্যান্সার জানো না, তুমি এটাকে সলভ করবা কীভাবে, তাইলে এটাকে চুটকিতে সলভ করা যায় কীভাবে একটু দেখো, তুমি ফিল্টার আউট করা ট্রাই করো যে কোনটা কোনটা অ্যান্সার হবে না। দেখো ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম কখন অ্যান্সার হতে পারবে, এটা এস ব্লকের মৌল, কিন্তু সোডিয়ামের পরে ম্যাগনেশিয়াম 2 নাম্বার গ্রুপে আছে। বিরিয়ানি, মোগলাই, মোগলাই মোগলাই কই ছিল, 2 নাম্বার গ্রুপে, সো এটা এস ব্লক বাদ। হিলিয়াম এস ব্লক মৌল বলা হয়েছে অলরেডি। এরপর সিলিকন, ওই যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফিরে, কুয়েত 14 নাম্বার গ্রুপের মৌল কিন্তু এটা, সো এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা, অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে কপার, ঠিক আছে। আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক 11 নাম্বার গ্রুপের মৌল, 11 নাম্বার গ্রুপে, সো 11 নাম্বার গ্রুপ অবভিয়াসলি ডি ব্লকের মধ্যে পড়ে। এস ব্লকের মধ্যে কোন কোন গ্রুপ ছিল, এস এর মধ্যে ছিল হচ্ছে 1 আর 2 নাম্বার গ্রুপ, এই হ্যাঁ। তারপর পি এর মধ্যে ছিল কত কত গ্রুপ, 13 থেকে 18 পর্যন্ত গ্রুপ ছিল, হ্যাঁ 13 থেকে 18 পর্যন্ত ছিল। তারপর আমাদের ডি এর ক্ষেত্রে কত ছিল, এটা হচ্ছে 3 থেকে 12 নাম্বার গ্রুপ ছিল, ঠিক আছে। আর এফ কোনটা ছিল, এফ হচ্ছে শুধুমাত্র 3 নাম্বার গ্রুপ ছিল, 3 নাম্বার গ্রুপের মধ্যে ওই যে 6 আর 7 নম্বর পর্যায়ে যে দুটা সিরিজ ওইটা। আচ্ছা এখানে কি আছে, এ ব্লক মৌলসমূহকে কি বলা হয়, অন্ত অবস্থান্তর মৌল বলা হয়, অন্ত অবস্থান্তর মৌল বলা হয়, হ্যাঁ। পি ব্লকে মোট কতটি মৌল আছে, পি ব্লকে মৌলের সংখ্যা কয়টা, এস ব্লকে হচ্ছে 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা, এফ ব্লকে 27টা, সো পি ব্লকে কয়টা থাকবে ভাই, 36টা। এস ব্লকের প্রতি পর্যায়ে সর্বাধিক কতটি মৌল থাকতে পারে, উফ জোশ কোয়েশ্চেন, জোশ কোয়েশ্চেন। এস ব্লকের প্রত্যেকটা পর্যায়ে আমি একটু তোমাকে এটা দেখাই। আচ্ছা এই জায়গাটাতে একটু খেয়াল করো তো, এস ব্লকের কথা বলা হয়েছে, তাহলে এস ব্লক কোনটা, এই যে এইটা 1 আর 2, তাই তো। এখানে বলা হয়েছে এস ব্লকের প্রত্যেকটা পর্যায়ে কয়টা মৌল থাকে, সর্বাধিক কয়টা মৌল থাকে। আচ্ছা এস ব্লকের পর্যায় কোনগুলা, এগুলা না, এগুলাই তো পর্যায় নাকি, এই 7টাই তো বেসিক্যালি পর্যায়। তো এই পর্যায়ে সর্বনিম্ন মৌল আছে কয়টা, এই যে এখানে দেখো 2টা, মানে প্রথম পর্যায়ে মৌল আছে হচ্ছে 2টা, দ্বিতীয় পর্যায়ে আছে 8টা, 8টা, 18টা, 18টা, তারপর আরও সামথিং সামথিং আছে, আমরা এই দুটাটির কথা বলবো না কারণ ওটা আমার কাজে লাগবে না, হ্যাঁ ওটা বললে তোমার মাথা ঘুরে যাবে। যাই হোক আপাতত এতটুকু মনে রাখো যে এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ মৌল থাকতেছে কয়টা, মানে এস ব্লক মৌল সর্বোচ্চ পরিমাণ একটা পর্যায়ের মধ্যে কয়টা থাকতে পারে, এস ব্লক মৌল কিন্তু 2টা থাকতে পারে। কারণ দেখো তুমি যদি এই পর্যায়টার দিকে একটু খেয়াল করো, হাইড্রোজেন আছে, এটা একটা এস ব্লক মৌল, আবার এখানে হিলিয়াম আছে, এটাও একটা এস ব্লক মৌল। তুমি যদি এই পর্যায়টা খেয়াল করো, এখানে এই 2টা মাত্র এস ব্লক মৌল, এদিক কোনো এস ব্লক মৌল আছে নাই। এই পর্যায়ে খেয়াল করো, এখানে 2টা এস ব্লক মৌল, এই যে এইটা একটা এটা একটা, এদিক আছে নাই।
এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রথম দুইটা খালি এস ব্লক মৌল, তার মানে এই পাশে যত মৌল আছে এগুলো কিন্তু এস ব্লক না। তো তোমার প্রশ্নটা করছে কি এস ব্লক মৌল সর্বোচ্চ কয়টা থাকতে পারে, একটা পর্যায়ে কিন্তু, তার মানে একটা এই রোয়ের মধ্যে কয়টা থাকতে পারে, অ্যান্সার হবে কয়টা, দুইটা। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে কয়টা থাকতে পারবে ভাই, এস ব্লকের ক্ষেত্রে থাকতে পারবে দুইটা। আবার পি ব্লকের ক্ষেত্রে কয়টা থাকবে, পি ব্লকের ক্ষেত্রে সর্বোচ্চ 6টা থাকতে পারে। কারণ কি এটাও দেখাই, এই যে এখানে একটু খেয়াল করো, পি ব্লকের ক্ষেত্রে পি ব্লক কোনটা ছিল ভাই, এই যে 13 থেকে 18 পর্যন্ত এগুলো ছিল হচ্ছে পি ব্লক। তো পি ব্লকের ক্ষেত্রে টোটাল কয়টা মৌল থাকতে পারে, তুমি যে কোনো একটা পর্যায়ে নাও, ধরো এই পর্যায়ে নিলাম, এই পর্যায়ে পি ব্লকের মৌল কয়টা, 1 2 3 4 5 6, তুমি এই পর্যায়ে নাও, এখানেও 1 2 3 4 5 6, এদিকে যেগুলো আছে এগুলো তো আর পি ব্লক না, পি ব্লক কোনটা, ওইটুকু জাস্ট। তাহলে ওইটুকু যদি হয়ে থাকে তার মানে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা। আবার সর্বনিম্নও কিন্তু 6টা পি ব্লকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ কয়টা থাকতে পারে ভাই, 6টা। ওকে, তাহলে আমাদের এই এমসিকিউটার অ্যান্সার কী হবে, পি ব্লকের প্রতি পর্যায়ে সর্বাধিক কতটি মৌল থাকতে পারে, এটার অ্যান্সার হবে হচ্ছে 6টা। হ্যাঁ, 6টা মৌল থাকতে পারে, বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, অ্যাক্টিনাইড সিরিজের মৌল সংখ্যা কয়টা, যদি এটা বলে থাকে তাহলে ওই যে লাস্টে যে দুইটা সিরিজ ছিল না, ল্যান্থানাম অ্যাক্টিনাম, এই দুইটার যে দুইটা সিরিজ ছিল, ল্যান্থানাইড সিরিজ অ্যাক্টিনাইড সিরিজ, প্রত্যেকটার মধ্যে 14টা করে মৌল হিডেন ছিল। সো ওইখানে টোটাল মৌল ছিল কয়টা, 14টা। হিডেন মৌল ছিল কয়টা, 14টা। নিচের কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার, দেখো কি দেয়া আছে, হেলিনাকে রুবি, হেলিনাকে মানে হাইলিনাকে রুবি, তার মানে হাইড্রোজেন দেয়া আছে, তারপরে কি লিথিয়াম দেয়া আছে, পটাশিয়াম দেয়া আছে, এটা আই হবে। হ্যাঁ, তারপরে কি দেয়া আছে রে, আচ্ছা এটা ভুল গেছে, দেখো এই যে এই 4টা অপশন দেয়া আছে। হ্যাঁ, উল্টাপাল্টা দিছে, এবার তুমি একটু বুঝে নাও যে এটা একই গ্রুপের মৌল, হাই লি না কে, ঠিক আছে? তো উপর থেকে নিচের দিকে আসতেছে, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার, উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে, তার মানে উপরে যে থাকবে তার, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হাইড্রোজেনের, ঠিক আছে? অ্যান্সার ডি, আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কার, হাইড্রোজেনের, উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মান কমে, সো উপরেরটা সবচেয়ে বেশি, তার মানে হাইড্রোজেন। অ্যান্সার শেষ শেষ শেষ। নেক্সট আর দুইটা স্লাইড আছে, খুবই কম আছে। হ্যাঁ, টেনশন নেই, আর একটু টাইম দাও। এখানে দেখো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি কী হয়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। খুবই ইজি কোয়েশ্চেন। এখন নিচের কোন মৌলের আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, নিচের কোন মৌলের আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, আয়নীকরণ শক্তি কয়টা আছে এখানে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আর পটাশিয়াম না, এর মধ্যে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার, দেখো এটা একটু বোঝা ট্রাই করে, এটা আঁকাই নিবা একটু। হ্যাঁ, সোডিয়াম যদি এখানে থাকে তাহলে ম্যাগনেসিয়াম কই থাকবে, সোডিয়ামের পরেই থাকবে, ঠিক না? তারপর অ্যালুমিনিয়াম কই থাকবে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা থাকে হচ্ছে যে এখানে, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম হয়। তারপর পটাশিয়ামটা কই থাকে, পটাশিয়াম থাকে হচ্ছে সোডিয়ামের নিচে, সোডিয়ামের নিচে। কী চাইছে এখানে, আয়নীকরণ শক্তি সর্বনিম্ন সবচেয়ে কম কার, তুমি জানো আয়নীকরণ শক্তি আর আকার একে অপরের ব্যস্তানুপাতিক, মানে আকার যখন বাড়ে আয়নীকরণ শক্তি কমে, আবার আকার যখন কমে আয়নীকরণ শক্তি তখন বাড়ে। তাহলে আয়নীকরণ শক্তি এখানে কম চাইছে না বেশি চাইছে, বেশি চাইছে না, কম চাইছে। আচ্ছা, তো কম চাইছে তার মানে আকার বড় লাগবে। তো আয়নীকরণ শক্তি দেখো এখানে পর্যায় কয়টা, দুইটা পর্যায়, এখানে একটা পর্যায়, এখানে একটা পর্যায়। তো দুইটা পর্যায়ের মধ্যে উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে। তাহলে নিচে আছে কে, নিচে আছে পটাশিয়াম, এই জন্য পটাশিয়াম অ্যান্সার। নিচে আছে কে, পটাশিয়াম, এই জন্য পটাশিয়াম অ্যান্সার। তুমি কি বুঝছো না, বুঝাই দিব আবার বলি। দেখো বিষয়টা এরকম, যখন দেখবা যে একই পর্যায়ের মৌল দিছে তখন তুমি কি চিন্তা করতা যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, তাহলে ওর বেশি ওর কম। কিন্তু এখানে পর্যায় দিছে পর্যায় দুইটা হওয়ার কারণে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে, তাহলে কম কার, যে নিচে আছে তার, এই জন্য বেসিক্যালি অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আশা করি বুঝছো। দেন নেক্সট দেখো, আয়নীকরণ শক্তি বেশি হলে মৌলটির ধাতব ধর্ম বেশি হয়, অধাতব ধর্ম বেশি হয়, উভয়ই বেশি হয়, কোনোটিই হয় না। আচ্ছা, আয়নীকরণ শক্তি বেশি মানে কি, বাম থেকে ডানে যাওয়া। আয়নীকরণ শক্তি বেশি মানে হচ্ছে বাম থেকে ডানে যাওয়া। আর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মও বাড়ে, কারণ অআইত পড়ছি আমরা, ঠিক না, একসাথে ছিল অআইত। সো ও যদি বাড়ে ও বাড়তো, ও কমলে ও কমতো, তার মানে আয়নীকরণ শক্তি বাড়তেছে মানে অধাতব ধর্মের মানও বাড়তেছে। সো একই সূত্রের মধ্যে ছিল, যার কারণে ওটাও বাড়বে। হ্যাঁ, নিচের কোন মৌলের ইলেকট্রন শক্তি সর্বাধিক, ইলেকট্রন শক্তির মান সবচেয়ে বেশি কার। আচ্ছা, এখানে একটু প্যাচ লেগে গেছে। ইলেকট্রন শক্তির মান তুমি যখন ক্লোরিন দেখবা তখন আর কাউরে দিও না, ক্লোরিনই অ্যান্সার ডিরেক্টলি। হ্যাঁ, যদি কখনো সর্বাধিক বলে ইলেকট্রন শক্তির মান, আমরা একটা এক্সেপশন দেখছিলাম যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের বেশি হয়। সো যদি ক্লোরিন অপশনে থাকে তাহলে আমার মনে হয় আর কোনোটা দেখার দরকার নাই, কারণ সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন শক্তির মান ক্লোরিনেরই থাকে, 17 নম্বর মৌলের। হ্যাঁ, তারপরে অ্যান্সার হচ্ছে এ। ওকে, এরপর হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন শক্তি কী হবে। হ্যালোজেন মানে 17 নম্বর গ্রুপের যে মৌলগুলা, বিষয়টা খেয়াল করো, এটা 18 নম্বর মৌল, ওর 0, 17, 16, মনে করো এরকম 1 2 3 4 করে এরকম গুনতে গেছি।
তো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তির মান সবচেয়ে বাড়ে, তার মানে বাম থেকে ডানে যাওয়া মানে কি এইদিকে যাওয়া, এদিকে গেলে সবচেয়ে বাড়বে, তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা কার? সবচেয়ে বেশি হওয়ার কথা 18 নম্বর গ্রুপের, কিন্তু ওর তো 0 কারণ নিষ্ক্রিয় গ্রুপ, তার মানে সবচেয়ে বেশি কার? 17-র, সবচেয়ে বেশি কার? 17 এর। হ্যাঁ, তার মানে হ্যালোজেন মৌলগুলো ইলেকট্রন শক্তির মান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, এই যে খুব বেশি। এরপর নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন আসক্তি কী হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন আসক্তি শূন্যের কাছাকাছি, একটু আগে তো বললাম ওই যে 18 নম্বর ইলেকট্রন শক্তি বলো আয়নিকরণ ইলেকট্রন শক্তি বলো আয়নিকরণ শক্তি বলো সব কিছুই শূন্যের কাছাকাছি। নিচের কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড়? পরমাণুর আকার সবচেয়ে বড়, দেখো একই গ্রুপের মৌল দিছে, লিনাকে রুবি, লিনাকে রুবি, একটু আঁকা এখানে আমি লিখি, লিনাকে রুবি, ঠিক আছে। তো লিনাকে রুবি দিছে, নিচের কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে বড়? আকার বড় কার? উপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়ে, ঠিক না? এই যে এরকম ছিল, এটার পরে এটা বড়, এটা আরও বড়, তার মানে সবচেয়ে বড় কার? লাস্টেরটা সবচেয়ে বড় হয়। হ্যাঁ, তার মানে আকার সবচেয়ে বড় হচ্ছে রুবিডিয়ামের। মেন্ডেলিফ তার পর্যায় সারণী প্রস্তাব করেন কত সালে? খুব সুন্দর মতো পড়ছি যখন আমরা হিস্ট্রি পড়তেছিলাম, 1869 সালে মেন্ডেলিফ তার পর্যায় সূত্রটা দেয়। সো পর্যায় সারণী প্রস্তাবন করা হয় হচ্ছে 1869 সালে। হ্যাঁ, এই টপিকটা শেষ। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে যাব। এখানে একটু দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট কতটি পর্যায় ছিল? 8টা হচ্ছে গ্রুপ ছিল না পর্যায় ছিল? ও পর্যায়, কতটি পর্যায় ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীতে? কতটি পর্যায় ছিল? এটা তো কোয়েশ্চেন ভুল আছে রে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 12টি পর্যায় ছিল, 8টা গ্রুপ ছিল, 8টা গ্রুপ ছিল। হ্যাঁ, এটা গ্রুপ হবে, এখানে তুমি গ্রুপ দিয়ে নিও, ঠিক আছে, টাইপিং মিস্টেক। গ্রুপ হচ্ছে 8টা। ওকে, মেন্ডেলিফ পর্যায় সূত্র অনুযায়ী মৌলগুলো ধর্ম নির্ভর করে কিসের উপরে? মেন্ডেলিফের যে পর্যায় সূত্র ছিল ওইটা কিন্তু পরমাণুর ভর অনুসারে সাজানো হয়েছিল। ওই যে বললো না যে ছোট থেকে বড় অনুসারে সাজাইছি পরমাণুর ভর অনুসারে, তার মানে অ্যান্সার হবে কোনটা? পরমাণুর ভর। ওকে, পারমাণবিক সংখ্যার 19 পটাশিয়াম দিছে, মানে পটাশিয়াম 19। মৌলটির অবস্থান কোন পর্যায়ে? এটা গিয়ে এটা এখন বাচ্চা মার্কা কোয়েশ্চেন না, কত বড় বড় কোয়েশ্চেন সলভ করে আসলাম, এগুলোর এখন কোনো খাওয়া আছে? তার মানে কি 1, 3, 11, 19 4 নম্বর পর্যায়ে, 4 নম্বরকে টাচ করছে, 4 নম্বর পর্যায়ে। হ্যাঁ, 4 নম্বর পর্যায়ে। ওকে, পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়াম পর্যায় এবং ব্লক কত? পর্যায় কত দেখো তো, 20-এর পর্যায় কত? 20-এর পর্যায় কত? 1, 3, 11, 19, 19কে ক্রস করছে, তারপর 37 ছিল, 37 কিন্তু টাচ করে নাই, সো 19কে ক্রস করছে, যার কারণে এটা কত হবে? 4 নাম্বারকে ক্রস করছে, যে 1, 3, 11, 19 4 নাম্বার ক্রস করছে, তার মানে এটা 4 নাম্বার পর্যায়ের মৌল, পর্যায় বের করে ফেলছি। ব্লক কত ভাই? ক্যালসিয়াম, ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব কিন্তু ক্যালসিয়াম ছিল, যার কারণে এটা এস ব্লক মৌল, তাহলে 4 পর্যায় আর এস ব্লক, চতুর্থ পর্যায়ে এস ব্লক, এই যে এটা, ঠিক আছে। তারপর কি আছে? তারপর পোস্টমর্টম ডান। ওকে, টোটাল ক্লাসটা জুড়ে একদম ফার্স্ট থেকে তোমাদেরকে বেসিক পড়ানো হয়েছে। বেসিকের মধ্যে এসকিউ ছিল, বেসিকের মধ্যে এমসিকিউর কিছু শর্টকাট ছিল, বেসিকের মধ্যে সিকিউ এর গ নাম্বার আর ঘ নাম্বার ফাউন্ডেশন ডেভেলপমেন্ট করা হয়েছে। ওই টপিকগুলো দিয়ে বেসিক্যালি আমরা আমাদের এমসিকিউ সিকিউ সব কিছু সলভ করছি। আর এসকিউ এর টপিকটা তোমাকে ওই একটা চার্ট পড়াইলাম না আমি, বিজ্ঞানীদের কথাবার্তা, ওগুলো থেকেই এই অধ্যায়ের এসকিউগুলো আসে। সো আলটিমেটলি এসকিউ আলাদাভাবে এখানে দেখার কোনো সুযোগ নেই। আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। যদি বুঝে থাকো এবং ভিডিওটা যদি একদম লাস্ট পর্যন্ত করে থাকো, তাহলে কমেন্ট একটু জোশ লেখো প্লিজ, একটু জোশ লেখো। আর একটা কথা বলছিলাম না, পোস্টমর্টম করে দিব।